এবার আমরা যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু নিয়ে আলোচনা করব। নাম থেকে কিছুটা প্রাথমিক ধারণা পাওয়া যাচ্ছে এই টিস্যুগুলো যোগাযোগ করে দিবে, সংযোগ তৈরি করে দিবে, এই জন্য এদের নাম হলো যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। ধরা যাক চামড়াকে মাংসের সঙ্গে সংযুক্ত করবে, মাংসকে হাড়ের সঙ্গে সংযুক্ত করবে, হাড়কে আরেকটা হাড়ের সঙ্গে সংযুক্ত করবে, পুরা হাতকে কাঁধের সাথে সংযুক্ত করবে, ব্রেনকে পেটের সঙ্গে সংযোগ করে দিবে, বিভিন্ন অঙ্গগুলোর মধ্যে সংযোগ সৃষ্টি করে দিবে যে টিস্যুগুলা, তাদের নামই হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। এরা কানেকশন তৈরি করে দেয়, বুঝছো? কানেকটিভ টিস্যু সম্পর্কে বইয়ে কি বলা হচ্ছে একটু লক্ষ্য করো। যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যুতে মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি। মাতৃকায় একটু থাকে কেমন, মাতৃকা থাকে হলো বেশি, কিন্তু কানেকটিভ টিস্যুতে থাকে কোষের সংখ্যা একটু কম। কোষের সংখ্যা একটু কম। টিস্যু মানে হলো কোষ, টিস্যু মানে তো কোষ। তো এই টিস্যুতে কোষ একটু কম থাকে এবং কোষের চারপাশে কিছু তরল পদার্থ যাদেরকে মাতৃকা বলা হয় তাদের পরিমাণ একটু বেশি। মানে ব্যাপারটা তোমাদের যদি ছবি এঁকে দেখায়, ধরা যাক তুমি অল্প একটু কানেকটিভ টিস্যুকে কোনো জায়গা থেকে কানেকটিভ টিস্যুকে সংগ্রহ করেছো, করে নিয়ে গিয়ে মাইক্রোস্কোপে দেখছো। কোনো কানেকটিভ টিস্যুকে তুমি মাইক্রোস্কোপের নিচে নিয়ে গিয়ে দেখছো, দেখা যাচ্ছে তার মধ্যে কোষ খুবই কম। এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এইটা একটা কোষ, এইটা একটা কোষ, কিন্তু এখানে অনেক তন্তু দেখা যাবে, ভেতরে ভেতরে অনেক তন্তু থাকবে এবং প্রচুর পরিমাণে তরল পদার্থ থাকবে। এখানে সেখানে অনেক তরল পদার্থ থাকবে। তরল পদার্থ কি বোঝা যাচ্ছে? আমার মনে হয় বোঝা যাচ্ছে। প্রচুর পরিমাণে তরল পদার্থ থাকবে, এগুলো হলো সেই তরল পদার্থ। ঠিক আছে, এগুলো হলো তরল পদার্থ। তরল পদার্থগুলোর নামই হলো মাতৃকা। মাতৃকা, যাকে ইংরেজিতে বলা হয় ম্যাট্রিক্স। মাতৃকা বা ম্যাট্রিক্স। মাতৃকা বা ম্যাট্রিক্স এই কথাগুলো কেন আসলো? এই শব্দগুলোর অর্থ হলো মা। মাতৃকা মানেও মা, ম্যাট্রিক্স মানেও মা। মা যেমন পেটের মধ্যে সন্তানকে আগলে রাখে, ঠিক তেমনই এই তরল পদার্থগুলো এই কোষগুলোকে আগলে রাখছে। কোষের চারপাশে, এগুলো তো কোষ, এই যে বেগুনি কালারের যেগুলো দেখছেন এগুলো হলো কোষ। কোষের চারপাশে যে তরল পদার্থ তাদেরকেই তো বলছি আমরা মাতৃকা। মাতৃকার পরিমাণ এখানে বেশি, কোষ কিন্তু কম। দেখো আগে আমরা যখন ওই যে ত্বক দেখলাম বা উদ্ভিদের যখন আমরা প্যারেনকাইমা কোলেনকাইমা দেখেছি, তখন কি দেখেছে? কোষ বেশি, আশপাশে কিন্তু কোনো ফাঁকা জায়গা খুব একটা থাকে না, খুব সামান্য পরিমাণ থাকে। কিন্তু এখানে দেখো কোষের সংখ্যা কিন্তু কম, চারপাশে যে তরল পদার্থ মাতৃকা তাদের পরিমাণটাই কিন্তু বেশি। এটাই কিন্তু যোজক টিস্যুর বৈশিষ্ট্য। যেহেতু ছবি এঁকেছে আরও কিছু ব্যাপার তোমাদের একটু বুঝাই দেয়। মাতৃকা মানে হলো তরল পদার্থ, তোমরা একটু মনে রেখো, মাতৃকা মানে হচ্ছে তরল পদার্থ। এখানে সাদা রঙের সুতার মতো যেগুলো দেখাচ্ছি, এই সাদা রঙের সুতা যেগুলো, এগুলো হলো ফাইবার বা তন্তু। এগুলো হলো তন্তু, ইংরেজিতে বলা হবে ফাইবার। ঠিক আছে, আর এই বেগুনি কালার যেগুলা, এদেরকে বলা হয় ফাইব্রোব্লাস্ট কোষ। এগুলো এক ধরনের কোষ, এদের নাম হলো ফাইব্রোব্লাস্ট কোষ। এদের নাম হচ্ছে ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট এগুলো কিন্তু এক ধরনের কোষ, ইংরেজিতেও লিখি ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট কি বলতো? এগুলো কিন্তু এক ধরনের কোষ। ঠিক আছে, এই ফাইব্রোব্লাস্টের একটা সুন্দর অর্থ আছে। ফাইব্রো শব্দের মানে কি? তন্তু, ফাইবার বা তন্তু। ব্লাস্ট মানে হলো শিশু বা তৈরি, মানে এই কোষগুলো আসলে তন্তুগুলা তৈরি করে। এই কোষগুলাই ওই তন্তুগুলাকে তৈরি করে, এই জন্য এদের নাম হলো ফাইব্রোব্লাস্ট। যেহেতু ছবি এঁকেছে আর একটা জিনিস লাস্ট দেখাই, এটা একটু মনোযোগ দিয়ে দেখো। আমাদের রক্তের মধ্যে কিন্তু শ্বেত রক্তকণিকা থাকে, তারা জীবাণু ভক্ষণ করে। শ্বেত রক্তকণিকারই কিছু সদস্য আমাদের এরকম যোজক টিস্যুর ভেতরে গিয়ে অবস্থান করে। কিছু শ্বেত রক্তকণিকা রূপান্তরিত শ্বেত রক্তকণিকা, আমরা যে পাঁচটার নাম জানি ওগুলো না, কিছু রূপান্তরিত শ্বেত রক্তকণিকা আমাদের যোজক টিস্যুর ভেতরে ভেতরে অবস্থান করে, তাদের নাম হলো মাস্ট সেল। মাস্ট, MAST, মাস্ট, MU না, মাস্ট সেল। দেখো এটার নাম হলো মাস্ট সেল, মনে করো। দেখতে ভালো দেখাচ্ছে না? আর একটু সুন্দর করে আঁকি। সব জায়গায় তন্তু, আকার তো আর জায়গায় নেই। এখানে দেখো, এটার নাম হলো মাস্ট সেল।
মাস্ট সেলের সংজ্ঞা কি বলো? যে শ্বেত রক্তকণিকাগুলো আমাদের যোজক টিস্যুর মধ্যে বা কানেকটিভ টিস্যুর ভেতরে থাকে তাদের নামই হলো মাস্ট সেল। এটার নাম হলো মাস্ট সেল, মাস্ট কোষ। বাংলায় আগে লিখি মাস্ট কোষ, ইংরেজিতে লিখলে মাস্ট সেল, MAST, মাস্ট সেল। এরকম কিন্তু একটা ছবি তোমাদের কিন্তু বই দেওয়া আছে, সামনে একটু দেখতে গেলেই দেখা যাবে। যে দেখো ছবিটা কিন্তু দেওয়া আছে, বুঝছো? এই ছবিটা আমি তোমাদের কিন্তু এঁকে দেখালাম। ওকে, তাহলে যোজক টিস্যু ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? যে টিস্যুগুলো আমাদের অঙ্গগুলোর মধ্যে, আমাদের শরীরের বিভিন্ন টিস্যুগুলোর মধ্যে যোগাযোগ করে দেয়, যারা যোগাযোগ করে দিবে তারাই যোজক টিস্যু। যোজক টিস্যুর বৈশিষ্ট্য কি? যোজক টিস্যুর মধ্যে মাতৃকা বেশি থাকে, কোষ কম থাকে, এদের ভেতরে বেশ কিছু তন্তু দেখা যায়, ঠিক আছে, অনেক তন্তু দেখা যায়। এছাড়া মাস্ট কোষ থাকে, ফাইব্রোব্লাস্ট নামক এক ধরনের কোষ থাকে। এই তো বইয়ে বলা হচ্ছে কি, যোজক টিস্যু গঠন ও কাজের উপর ভিত্তি করে যোজক টিস্যু 3 প্রকার। গঠন ও কাজের ভিত্তিতে যোজক টিস্যু 3 প্রকার, বই এরকম বলা হচ্ছে। আমি একটু লিখি বইয়ের প্রকারগুলো, যদি লিখি তোমরা একটু পরে পাবে এগুলা। বইয়ে 3 রকম যোজক টিস্যুর কথা বলা হচ্ছে। যদি প্রকারগুলো আমি লিখি, একগুলোকে বলা হবে ফাইব্রাস বা তন্তুময়, তন্তুময় যোজক টিস্যু, বুঝছো? তন্তুময় যোজক টিস্যু। ইংরেজিতে বললে বলা হবে ফাইব্রাস, BROUS, ফাইব্রাস কানেকটিভ টিস্যু, তন্তুময় যোজক টিস্যু বা ফাইব্রাস কানেকটিভ টিস্যু, ঠিক আছে? এই যোজক টিস্যুগুলোর মধ্যে এই যে ফাইবার বা তন্তু বেশি থাকবে, ফাইবার বা তন্তু বেশি থাকবে বলে এদেরকে বলা হবে তন্তুময় বা ফাইব্রাস কানেকটিভ টিস্যু, বুঝছো? এই যে ফাইবারগুলো বেশি থাকবে, এখানে ফাইবার যতগুলো দেখানো হয়েছে তার চেয়ে বেশি ফাইবার থাকবে। তো এখানে একটা কিন্তু কনফিউশন হয়, আমি একটু বলে রাখি। আমিও আগে বলতাম, আমি আগে মনে করতাম এই তন্তুময় যোজক টিস্যু বলতে মনে হয় পেশিকে বোঝায়। মজার ব্যাপার হচ্ছে এখন অনলাইনে প্রচুর টিচার এরকম পড়ায় যে তন্তুময় যোজক টিস্যু মানে পেশি। না, আমাদের মাসল কোনো যোজক টিস্যু না, আমাদের মাসল যোজক টিস্যু না। মাসলগুলোকে হাড়ের সঙ্গে কানেক্ট করার জন্য যোজক টিস্যু থাকে, মাসলকে চামড়ার সঙ্গে কানেক্ট করার জন্য যোজক টিস্যু থাকে। মাসল অ্যাকচুয়ালি যোজক টিস্যু নয়। যোজক টিস্যু কি আমি তোমাদের ডিটেলসে এখন বুঝাবো, ঠিক আছে? আগে আমি অনেক সময় ভুল বলেছি হয়তো, এই প্লেলিস্টে ভুল বলার কথা না, আগে আমি ভুল বলতাম। তো যাই হোক, তন্তুময় যোজক টিস্যু বলতে মাসলকে বোঝাচ্ছে না, কিন্তু মাসলও তন্তু থাকে, ঠিক আছে, তবে তন্তুময় যোজক টিস্যু একটু আলাদা রকম ব্যাপার, পরে ওটাতে বিস্তারিতভাবে আমি আসবো। আচ্ছা, তারপরে আছে কি কঙ্কাল যোজক টিস্যু বা স্কেলিটাল কানেকটিভ টিস্যু। কঙ্কাল যোজক টিস্যু বা হলো স্কেলিটাল কানেকটিভ টিস্যু, স্কেলিটাল কানেকটিভ টিস্যু। স্কেলিটাল কানেকটিভ টিস্যু, বুঝছো? আমাদের কঙ্কাল, কঙ্কাল কিন্তু এক ধরনের যোজক টিস্যু। আমি এগুলোতে পরে আসবো, পরে এগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। আরেকগুলো আছে আমাদের তরল যোজক টিস্যু, তরল যোজক টিস্যু। তরল মানে কি? ফ্লুইড, ফ্লুইড কানেকটিভ টিস্যু, ফ্লুইড কানেকটিভ টিস্যু, ঠিক আছে? ফ্লুইড কানেকটিভ টিস্যু, এই হচ্ছে কথাবার্তা। ওকে, তাহলে আমাদের 3 রকম যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু দেখছি, তন্তুময়, কঙ্কাল এবং তরল। সবগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, একটু পরে আমরা এগুলোর বিস্তারিত আলোচনাতে চলে যাব। কিন্তু এই জায়গাতে বেশ কিছু যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যুর কথা মিস করেছে আমাদের বই। আমাদের বই বেশ কিছু যোজক টিস্যুর কথা বলেনি, কিন্তু আমার মনে হয় সেগুলো জানাটা খুব জরুরি। এই 3টা ছাড়াও আরও বেশ কিছু কানেকটিভ টিস্যু আছে, সেগুলোর নাম যদি আমরা জানি তাহলে কানেকটিভ টিস্যুর পুরো কনসেপ্টটা আমরা ভালো করে বুঝতে পারবো, বুঝছো? এই জন্য আমি চাচ্ছি যে ওইগুলো তোমাদের একটু জানাই দিই, বেশি সময় লাগবে না, একটু ধৈর্য ধরে দেখো। বইয়ে এই 3টা দেওয়া আছে, এগুলোর বাইরেও কিছু কানেকটিভ টিস্যু আছে, সেগুলো সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিই আমি। পরীক্ষায় লাগবে না এমন না, পরীক্ষায় কিন্তু এখান থেকে যদি গুরুত্ব আসে, সবগুলো কানেকটিভ টিস্যুর নাম জানলে তুমি গুরুত্বটা আরও ভালো করে লিখতে পারবে। আমি একটু লিখি, তোমরা লক্ষ্য করো। প্রথমে বলা যেতে পারে লুজ কানেকটিভ টিস্যু এর কথা। দেখো, লুজ কানেকটিভ টিস্যু,
প্রথমে আমরা জানবো লুজ কানেকটিভ টিস্যু এর ব্যাপারে। লুজ কানেকটিভ টিস্যু এর ব্যাপারে আমরা জানবো। প্রথমে শব্দ থেকে কিছুটা হিন্টস পাওয়া যাচ্ছে, তাই না? লুজ মানে কি বলো? ঢিলা ঢালা বা হালকা। কানেকটিভ মানে হলো যোজক, আর টিস্যু মানে তো টিস্যু। শব্দ থেকে বলা হচ্ছে এরা একটু হালকা কানেকটিভ টিস্যু হবে, অর্থাৎ এদের ভেতরে বেশি ফাইবার থাকবে না। বেশি ফাইবার না থাকার কারণে এরা বেশ নরম হবে, কোষের সংখ্যা তুলনামূলক বেশি হবে। মানে এই যে এপাশে তো আমরা দেখেছিলাম কানেকটিভ টিস্যুর মধ্যে ফাইবার থাকে, তাই না? লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে কি হবে বলো? ফাইবার একটু কম থাকবে, কোষ পরিমাণে বেশি থাকবে। এই জন্য এদেরকে একটু নরম লাগবে, এদেরকে একটু হালকা লাগবে। এই হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। এদের তিনটা প্রকার আছে। প্রথমে বলা যেতে পারে অ্যারিওলার টিস্যু এর নাম, অ্যারিওলার টিস্যু। তারপরে বলা যেতে পারে অ্যাডিপোস টিস্যু এর নাম, অ্যাডিপোস টিস্যু। এবং সবশেষে বলা যেতে পারে রেটিকুলার টিস্যু। ঠিক আছে? লুজ কানেকটিভ টিস্যুর এই তিনটা প্রকার সম্পর্কে আমাদের জানাটা জরুরি। মোটামুটি তাহলে সব কভার হবে, বুঝছো? এগুলা কিন্তু আমাদের বই দেওয়া নাই, কিছুটা আইডিয়া দেওয়া আছে, কিন্তু একদমই ভালো করে বলা নাই। আমার মনে হয় একটু জানাটা জরুরি। এরিওলার, এডিপোস এবং রেটিকুলার শব্দগুলোর অর্থ আগে জেনে নেই, তাহলে প্রকৃতি সম্পর্কে আমরা সহজে আইডিয়া পাবো। ঠিক আছে? দেখো, আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি এগুলো হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, তার মানে এদের মধ্যে কিন্তু ফাইবারের পরিমাণ একটু কম, তার মানে এটা বেশ নরম হবে। ঠিক আছে? এরিওলার শব্দটা এসেছে আসলে এরিয়া থেকে, এরিয়া থেকে এরিওলার। আমরা এরিয়া শব্দের অর্থ সবাই জানি, এরিয়া মানে হলো ফাঁকা স্থান, তাই না? এরিয়া মানে হলো ফাঁকা স্থান, ফাঁকা স্থান। টিস্যু মানে তো টিস্যু, তার মানে অঙ্গগুলোর ফাঁকে ফাঁকে এরা থাকে। এই যে চামড়া, নিচে আছে মাংস, চামড়া মাংসের ফাঁকে এরা থাকে। বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে থাকে, দুটা লেয়ারের ফাঁকে থাকে, এরা ফাঁকে ফাঁকে অবস্থান করে। বুঝছো? চামড়া আর মাংস, এটাই বোঝো। চামড়া এবং মাংসের মাঝে মনে করো এরিওলার টিস্যুটা রয়েছে। এরা চামড়া এবং মাংসকে একে অপরের সঙ্গে সংযুক্ত করে, যেহেতু কানেকশন তৈরি করছে, সংযোগ করে দিচ্ছে, যোগাযোগ করে দিচ্ছে, তাই এদের নাম কিন্তু যোজক টিস্যু। চামড়া মাংসের ফাঁকে থাকে এরা। ঠিক আছে? তারপরে রয়েছে কি অ্যাডিপোস টিস্যু। অ্যাডিপোস, যে অ্যাডিপো শব্দের মানে কি? মানে হলো চর্বি। আসলে এরা চর্বি সঞ্চয় করে। ওই যে আমাদের চামড়ার নিচে চর্বি জমা হয় না, ওই চর্বি জমাকারী টিস্যুগুলোই হলো অ্যাডিপোস টিস্যু। যে কোনো অঙ্গের চর্বি জমাকারী টিস্যু হচ্ছে অ্যাডিপোস টিস্যু। বুঝছো? তারপরে রয়েছে কি রেটিকুলার টিস্যু। তোমরা মনে রাখবে রেটিকুলাম কথাটা কিন্তু আমরা পড়েছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? তোমরা মনে রেখো, রেটি শব্দের মানে হলো তন্তু বা জাল, আর এই যে কল শব্দের মানে হলো ছোট। মানে এরা ছোট জালের মতো করে অবস্থান করে। যে কোনো নরম অঙ্গ, যেমন আমাদের স্প্লিন বা প্লিহা নামের একটা নরম অঙ্গ আছে, এই স্প্লিন কে তৈরি করেছে? রেটিকুলার টিস্যু। যে কোনো নরম অঙ্গগুলা তৈরি করে। কাজগুলো কি লিখে দিব? আমার মনে হচ্ছে লিখে দিলে একটু বেশি ভালো হবে তোমাদের। আগে এদেরকে একটু মার্ক করে দিই যাতে সুন্দর দেখায়। এরিওলার টিস্যু, তারপরে রয়েছে হলো অ্যাডিপোস টিস্যু, আর হচ্ছে রেটিকুলার টিস্যু। এদের কাজগুলো আমি একটু যদি সংক্ষেপে লিখে দেই, কোথায় থাকে এরা? অঙ্গের ফাঁকা স্থানে থাকে। ঠিক আছে? বিভিন্ন অঙ্গের ফাঁকা স্থানের মধ্যে থাকে। অ্যাডিপোস টিস্যু যারা, তারা হলো চর্বি সঞ্চয় করে। এরা হলো চর্বি সঞ্চয় করে, আর এরা কি করে? রেটিকুলার টিস্যু যারা, তারা কি করে? নরম অঙ্গের কাঠামো গঠন করে। অঙ্গের
কাঠামো গঠন। এদের নাম রেটিকুলার কেন জানো? তুমি যদি এদেরকে একটু মাইক্রোস্কোপের নিচে নিয়ে এসে দেখো তাহলে এরকম দেখাবে। ভেতরে দেখা যাবে অসংখ্য পেঁচানো জালের মতো। কোষগুলি অনেকটা পেঁচিয়ে পেঁচিয়ে জালের মতো স্ট্রাকচার তৈরি করেছে। কোষগুলি পেঁচিয়ে পেঁচিয়ে অনেকটা এরকম জালের মতো স্ট্রাকচার তৈরি করেছে। রেগুলার ইরেগুলার জালের মতো স্ট্রাকচার ভেতরে দেখতে পাবে। জাল দেখা যায় তো, এই জন্য এটার নাম হলো, এদের নাম হলো রেটিকুলার টিস্যু। কিন্তু যাই হোক না কেন, এই 3 গ্রুপের টিস্যুরই মধ্যেই কিন্তু আমরা দেখব যে হচ্ছে খুব বেশি তন্তু থাকবে না, কোষের পরিমাণ তুলনামূলক বেশি হবে। এগুলো হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, বুঝছো? আমাদের চামড়া মাংসকে সংযোগকারী টিস্যু, এরা হলো এক ধরনের কানেকটিভ টিস্যু। আমাদের চর্বি সঞ্চয়কারী টিস্যু যারা, তারাও কিন্তু কানেকটিভ টিস্যু। আমাদের হচ্ছে এই যে নরম যে অঙ্গগুলো আছে, অঙ্গতেও রয়েছে কিন্তু লুজ কানেকটিভ টিস্যু। বিভিন্ন অঙ্গগুলোর কাঠামো গঠন করে হলো লুজ কানেকটিভ টিস্যু। ওকে, আরও এক ধরনের কানেকটিভ টিস্যু রয়েছে যাদেরকে বলে ডেন্স কানেকটিভ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যু বলে আরও এক ধরনের কানেকটিভ টিস্যু রয়েছে। ডেন্স কানেকটিভ টিস্যু বলে আরও এক ধরনের কানেকটিভ টিস্যু সম্পর্কে আমরা একটু জানবো। আমি এখানে একটা লিস্ট করে দিই তোমাদের, সবাই দেখো। ডেন্স কানেকটিভ টিস্যুর আরেকটা লিস্ট করে দিই। ডেন্স কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু নাম থেকে কি আইডিয়া করতে পারছো বলো আমায়? ডেন্স মানে কি বলো? ডেন্স মানে হলো ঘন। ডেন্স মানে কিন্তু ঘন, তার মানে ডেন্স কানেকটিভ টিস্যু কি হবে? এরা ঘন হবে। এদের মধ্যে ফাইবার বেশি থাকবে, কোষ তুলনামূলক কম হবে, এরা বেশ ঘন হবে। তন্তু এদের মধ্যে বেশি থাকবে, ঠিক আছে? ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে তন্তু বেশি থাকবে। এটা লিখলে ভালো হতো, এখানে লিখতে পারিনি, ভুল হয়েছে, একটু লিখলে ভালো হতো। লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে কি হবে? তন্তু কম, ঠিক আছে? তন্তু এখানে কম, তন্তু কম থাকার কারণে এদেরকে বলা হয় লুজ। আর ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে কি হবে বলো? তন্তুর পরিমাণ একটু বেশি হবে, তন্তু বেশি থাকবে, এই জন্য এরা ঘন বা ডেন্স। ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে তন্তু একটু বেশি থাকবে। ওকে, এবার চলো একটু ডেন্স কানেকটিভ টিস্যু সম্পর্কে আর একটু বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করি। ডেন্স কানেকটিভ টিস্যুর তোমরা 3টা প্রকার সম্পর্কে মনে রাখতে পারো। একটাকে বলা হয়, একটা প্রকারকে বলা হয় রেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু, রেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু। আরেকটাকে বলা হয় ইরেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু। আমি লিখে দিই, একটা নাম হতে পারে রেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু, একটা নাম হতে পারে রেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু, আরেকটা নাম হতে পারে ইরেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু। ঠিক আছে, আরেকটা হচ্ছে ইরেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু। আর সবশেষে আমরা যেটার কথা জানব সেটা হচ্ছে ইলাস্টিক ডেন্স কানেকটিভ টিস্যু। ঠিক আছে, রেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু, ইরেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু এবং ইলাস্টিক ডেন্স কানেকটিভ টিস্যু। এগুলো কেন আসলো তোমাদের একটু আমি বুঝাই, ঠিক আছে? সবাই একটু লক্ষ্য করো, আমি একটু বক্স টক্স দিয়ে এদেরকে একটু হাইলাইট করি। দেখো, ইরেগুলার, রেগুলার এবং ইলাস্টিক ডেন্স কানেকটিভ টিস্যু। কাহিনী কি বোঝো? সবাই বোঝো একটু। দেখো, এখানে এই রেগুলার শব্দের মানে হলো নিয়মিত। রেগুলার মানে হলো নিয়মিত, বা এখানে আসলে সমান্তরাল বোঝাচ্ছে। রেগুলার বলতে এখানে আসলে সমান্তরাল বোঝাচ্ছে, সমান্তরাল। ডেন্স মানে কি বলো? ডেন্স মানে হলো ঘন। কানেকটিভ মানে কি?
যোজক, টিস্যু মানে তো টিস্যু। আচ্ছা, পরের শব্দগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। সমান্তরাল আসলে কি আমরা ইতোমধ্যেই জেনেছি। ডেন্স কানেকটিভ টিস্যুগুলোর মধ্যে ফাইবার বেশি থাকবে, ডেন্স কানেকটিভ টিস্যুগুলোর মধ্যে ফাইবার বেশি থাকবে এবং এখানকার ফাইবারগুলো সমান্তরালে অবস্থান করবে, ফাইবারগুলো সমান্তরালে অবস্থান করবে। দেখো আমি যদি একটা ছবি এঁকে তোমাদেরকে দেখাই, তুমি যদি এরকম রেগুলার ডেন্স কানেকটিভ টিস্যুকে নিয়ে এসে মাইক্রোস্কোপে দেখো, তুমি দেখতে পাবে ভেতরে যে ফাইবারগুলো থাকবে সেই ফাইবারগুলো একে অপরের সঙ্গে এভাবে সমান্তরালে অবস্থান করছে, ফাইবারগুলো এভাবে সমান্তরালে অবস্থান করছে। মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় দু একটা কোষ আছে ছড়িয়ে ছিটিয়ে, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, কোষ আছে দু একটা, কোষ না এরকম না, কোষ আছে। ফাইবারগুলো একে অপরের সমান্তরালে রয়েছে, ফাইবারগুলো একে অপরের সমান্তরালে রয়েছে, এগুলোর নামই হলো রেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু। বুঝছো, ফাইবার আছে কিন্তু ফাইবারগুলো সমান্তরালে, এই জন্য রেগুলার। এটা আসলে পাওয়া যায় কোথায়, এই জিনিসটা আসলে পাওয়া যায় কোথায় তোমরা মনে রাখবে, এগুলো পাওয়া যায় হলো টেন্ডনের মধ্যে। টেন্ডন হচ্ছে এরকম জিনিস, লিগামেন্ট হচ্ছে এরকম, টেন্ডন লিগামেন্ট, এই জিনিসগুলা, এই টিস্যুগুলো আসলে টেন্ডন লিগামেন্টগুলো আসলে রেগুলার ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ে। এখন তোমরা আবার বলবে যে স্যার টেন্ডন লিগামেন্ট কি? টেন্ডন লিগামেন্ট খুবই সহজ ব্যাপার। আমাদের দুটো হাড্ডি একে অপরের সঙ্গে কিন্তু সংযুক্ত থাকে, দুটো হাড্ডির মধ্যে সংযুক্তকারী যে তন্তুগুলা তাদের নাম কিন্তু লিগামেন্ট। আমাদের হাড় মাসলের সঙ্গে সংযুক্ত থাকে যে তন্তুর মাধ্যমে, তাদের নাম হলো টেন্ডন। এগুলো নিয়ে পরে আবার বিস্তারিত আমি আলোচনায় আসবো, আপাতত একটু বোঝো। টেন্ডন লিগামেন্টের মধ্যে এরকম লম্বা লম্বা তন্তুময় কিছু হলো ডেন্স কানেকটিভ টিস্যু থাকে। ঠিক আছে, ইরেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু, ইরেগুলার মানে কি? ওটা যদি সমান্তরাল হয় এটা তাহলে কি হবে বলো? অসমান্তরাল। ডেন্স মানে হলো ঘন, কানেকটিভ মানে হলো যোজক, টিস্যু মানে হচ্ছে টিস্যু। তাহলে কি অর্থ দাঁড়ালো? তাহলে অর্থটা অনেকটা এরকম যে এই কানেকটিভ টিস্যুর মধ্যে ফাইবার থাকবে, কিন্তু ফাইবারগুলো থাকবে সমান্তরালে নয়। এখানে দেখো ফাইবারগুলো সুন্দর সমান্তরালে অবস্থান করছে না, কিন্তু এখানে ফাইবারগুলো কেমনে থাকবে? ফাইবারগুলো এলোমেলোভাবে থাকবে। এই টিস্যুটা তুমি যদি মাইক্রোস্কোপের নিচে নিয়ে এসে দেখো তাহলে অনেকটা এরকম দেখাবে। এই টিস্যুকে তুমি মাইক্রোস্কোপের নিচে এসে দেখলে অনেকটা এরকম দেখাবে। ধরো যে দু একটা কোষ আছে, এর ভেতরে ভেতরে ফাইবারগুলো এভাবে থাকবে, ফাইবারগুলো খুবই এলোমেলোভাবে থাকবে। ফাইবার আছে প্রচুর পরিমাণে, ফাইবারগুলো আছে এলোমেলোভাবে। ঠিক আছে, ফাইবারগুলো এভাবে এলোমেলোভাবে আছে, এটাকে বলছি আমরা ইরেগুলার, ইরেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু। এটা আমরা কোথায় পাই? আমাদের ত্বকের ডার্মিস বলে একটা লেয়ার আছে, আমাদের ত্বকের মধ্যে ডার্মিস বলে একটা লেয়ার আছে, ওখানে এই জিনিসটা থাকে। বুঝছো, ত্বকের ডার্মিস, এটার উদাহরণ হলো ত্বকের ডার্মিস, ত্বকের ডার্মিস। ঠিক আছে, ত্বকের ডার্মিস নামের যে লেয়ারটা আছে, আমাদের ত্বকের একটা লেয়ার, তারা কিন্তু এরকম ইরেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু দিয়ে গঠিত। সবশেষে রয়েছে এলাস্টিক ডেন্স কানেকটিভ টিস্যু, এলাস্টিক ডেন্স কানেকটিভ টিস্যু। এগুলো কোথায় পাওয়া যাবে? এলাস্টিক ডেন্স কানেকটিভ টিস্যু কোথায় পাওয়া যাবে? এলাস্টিক মানে কি বলতো? ওই যে টানলে লম্বা হবে, স্থিতিস্থাপক। এলাস্টিক মানে হলো স্থিতিস্থাপক, ডেন্স মানে হচ্ছে ঘন, কানেকটিভ মানে হলো যোজক, টিস্যু মানে তো হচ্ছে টিস্যু, বুঝতেই পারছো। এই টিস্যুকে তুমি যদি মাইক্রোস্কোপের নিচে নিয়ে এসে দেখো তাহলে দেখবে এর মধ্যে যে ফাইবারগুলো থাকে তারা আসলে এলাস্টিক টাইপের ফাইবার, অর্থাৎ টানলে তুমি লম্বা করতে পারবে এরকম ফাইবার। এই কানেকটিভ টিস্যুকে তুমি যদি মাইক্রোস্কোপের নিচে নিয়ে এসে দেখো তাহলে কেমন দেখাবে? কিছু কোষ তো থাকবে অবশ্যই, ফাইব্রোব্লাস্ট কোষ। এর মধ্যে যে ফাইবারগুলো থাকে সেই ফাইবারগুলো দেখো এলাস্টিক টাইপের ফাইবার, ফাইবারগুলোকে টেনে লম্বা করা যাবে এরকম ফাইবার। দেখো ফাইবারগুলো কিন্তু পেঁচানো টাইপের, বুঝছো? ফাইবারগুলো কিন্তু পেঁচানো টাইপের, ফাইবারগুলোকে টেনে তুমি লম্বা করতে পারবে এরকম ফাইবার রয়েছে ইলাস্টিক ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে। তোমাদেরকে অনেক জটিল লাগছে, সহজ ব্যাপার। দেখো রেগুলারে দেখো সবগুলো ফাইবার সমান্তরালে রয়েছে, ইরেগুলারে ফাইবারগুলো পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে, আর ইলাস্টিকে ফাইবারগুলো ইলাস্টিক টাইপের, ফাইবারগুলোকে টেনে লম্বা করা যাবে এরকম। বুঝছো, এগুলো কিন্তু সবাই তন্তুময় যোজক টিস্যুর মধ্যেই যাচ্ছে, এদেরও তন্তু আছে, এদেরও তন্তু আছে, এদেরও তন্তু আছে। আমরা কিন্তু এই যে এখানে তন্তু বই বলে একটা প্রকার পড়েছিলাম, এই তন্তুময়ের প্রকারই কিন্তু এরকম তিনটা। ঠিক আছে,
আর এগুলার মধ্যে কিন্তু কোনো তন্তু নেই, এটার কথা বই একদম মেনশনই করেনি, এটার কথা বলেইনি একবারও। তো যাই হোক, ইলাস্টিক ডেন্স কানেকটিভ টিস্যু, এটা তো আশা করি বুঝছো যে এর ভেতরে যে ফাইবারগুলো তারা ইলাস্টিক টাইপের হবে এবং কোষ তো আছে মাঝে মধ্যে। এদের উদাহরণ কি হতে পারে? এদের উদাহরণ হতে পারে আমাদের রক্তনালীর প্রাচীর। দেখো রক্তনালীর প্রাচীরে কিন্তু এপিথেলিয়ামই রয়েছে, অনেকগুলো লেয়ারের এপিথেলিয়াম রয়েছে, এপিথেলিয়ামের ফাঁকে ফাঁকে, মানে রক্তনালীর প্রাচীরে আবরণী টিস্যু আছে, আবরণী টিস্যুর ফাঁকে ফাঁকে ইলাস্টিক ডেন্স কানেকটিভ টিস্যু থাকে, এই জন্য রক্তনালী সংকোচন প্রসারণ করতে পারে। ইলাস্টিক মানে তো সংকোচন প্রসারণ করা। কোথায় পাবো বলো তো এদেরকে আমরা? রক্তনালীর প্রাচীরে। রক্তনালীর বিভিন্ন স্তরের মাঝে, এত বিস্তারিত না লিখলে তোমাদের আবার কনফিউশন হবে, অনেকে ভাববে যে রক্তনালী এরা এদের দিয়ে গঠিত, আসলে তা নয়। রক্তনালী গঠিত এপিথেলিয়াম দিয়ে, ওই এপিথেলিয়ামের যে লেয়ারগুলো আছে তোমরা জানো অনেকগুলো লেয়ার থাকে, ওই লেয়ারগুলোর ফাঁকে ফাঁকে এরা থাকে। এরা কিন্তু কোনো অঙ্গটাকে পূর্ণাঙ্গভাবে গঠন করবে না, বিভিন্ন চিপা চাপার মধ্যে থাকবে, ফাঁকে ফাঁকে থাকবে, বুঝছো? কানেকশন তৈরি করে দিবে। ওই যে কি বলে এটাকে, গ্যাটিস বলে, যে তোমার হচ্ছে কি করলে তুমি দুটা যন্ত্রকে জোড়া দিলে, দুটা জিনিসকে জোড়া দিলে মাঝখানে একটু ফাঁকা আছে, ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য একটু কিছু ঢুকাই দিলে, আমাদের গ্রামের ভাষায় গ্যাটিস বলে, এটা গ্যাটিস হিসেবে থাকে, বিভিন্ন ফাঁকে ফাঁকে ঢুকে থাকে, জিনিসপত্রকে কানেকশন দিতে সাহায্য করে এরা, বুঝছো? এই তো লুজ কানেকটিভ টিস্যু এবং ডেন্স কানেকটিভ টিস্যু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সম্পর্কে জানাটা কিন্তু খুব জরুরি ছিল। এদের কথা একদম বই বলেইনি, এই জন্য আমি এদের সম্পর্কে ধারণা দিলাম। দেখো, আর এদের সম্পর্কে বই বলেছে, এদেরকে এক কথাই শেষ করে দিছে, এদেরকে এক কথা জাস্ট বলছে, তন্তুময় যোজক টিস্যু। ওদেরই আমরা একটা বড় প্রকার পড়লাম, ঠিক আছে? এরা সবাই তন্তুময়, সবার মধ্যে তন্তু আছে বেশি বেশি, তন্তুর নানান রকম অবস্থা। এখন বইয়ে যে এই দুটা জিনিস সম্পর্কে বললো, কঙ্কাল আর হলো তরল যোজক টিস্যু, এদের সম্পর্কে আসলে উচ্চতর ক্লাসে কি বলা হয়? বলা হয় কঙ্কাল যোজক টিস্যু এবং তরল যোজক টিস্যু এগুলা হচ্ছে খুব স্পেশাল কানেকটিভ টিস্যু, এরা একটু আলাদা টাইপের কানেকটিভ টিস্যু, এদেরকে বলা হয় স্পেশাল কানেকটিভ টিস্যু। স্পেশালাইজড কানেকটিভ টিস্যু এর লিস্টটা করে ফেলি। স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, ওকে? এদের আমরা একটু লিস্ট করবো, একটু স্পেশাল টাইপের এরা, এদের গঠন একটু আলাদা রকম, এজন্য এরা হলো স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা হলো স্কেলিটাল আর একটা হচ্ছে ফ্লুইড। এগুলোর কথা তোমরা অলরেডি জেনেছ। একটা নাম হচ্ছে কঙ্কাল যোজক টিস্যু, কঙ্কাল যোজক টিস্যু। ইংরেজিতে যদি বলি তাহলে হবে স্কেলিটাল কানেকটিভ টিস্যু, স্কেলিটাল কানেকটিভ টিস্যু। ঠিক আছে? কঙ্কাল যোজক টিস্যু বা স্কেলিটাল কানেকটিভ টিস্যু। আরেকটা প্রকার সম্পর্কে বলা যেতে পারে, সেটা হচ্ছে তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যু, ইংরেজিতে বললে বলা যেতে পারে ফ্লুইড কানেকটিভ টিস্যু। তোমরা এদের নাম ইতোমধ্যেই শুনেছ, যে এই জায়গাতে শুনেছো কিন্তু এদের নাম, ঠিক আছে? এখানে কিন্তু তোমরা শুনেছো যে কঙ্কাল এবং তরল যোজক টিস্যু। তারপরে একটু আইডিয়া দেয়, আমাদের গায়ের ভেতরে কঙ্কাল আছে, কঙ্কাল আমরা সবাই দেখেছি। কঙ্কালে মেইনলি আমাদের হাড় থাকে আর কুড়মুড়ে হাড় থাকে, হাড়কে অস্থি বলা হয় আর কুড়মুড়ে হাড়কে বলা হয় তরুণাস্থি। এই হাড় এবং কুড়মুড়ে হাড় কিন্তু আমাদের যোজক টিস্যু হিসেবে কাজ করছে, যেমন তারা কিন্তু আমাদের অঙ্গের মধ্যে যোগাযোগ করে দিচ্ছে। যেমন ধরা যাক যে হচ্ছে আমার হাতের এই কবজি সঙ্গে হাতের যে উপরের অংশ, এটা কিন্তু একটা সংযোগ রয়েছে, এই যে হাতের কবজি এবং উপরের অংশ, উপরের অংশ থেকে কিন্তু আমি হাতের কবজিটাকে কন্ট্রোল করতে পারছি, কারণ এই হাড্ডিটা আছে বলে কিন্তু আমার হাতটা একটা কাঠামো লাভ করেছে। হাড্ডির কারণে, কঙ্কালের কারণে আমাদের শরীরের অঙ্গগুলো সংযুক্ত হয়। কঙ্কাল যদি না থাকতো আমার হাত, আমাদের পা, আমাদের মাথা, আমাদের হচ্ছে মেরুদণ্ড সবগুলো একসাথে সংযুক্ত থাকতে পারতো না। তাহলে কঙ্কালগুলো আমাদের শরীরটাকে কিন্তু সংযুক্ত করেছে, তাই এরা হলো যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। কঙ্কালের মধ্যে দুরকম জিনিসপত্র আছে, আমি ইতোমধ্যেও তোমাদেরকে বললাম কঙ্কালের মধ্যে দুরকম জিনিসপত্র আছে। একগুলোকে বলা হয় অস্থি
বা বোনস, আরেকটা হচ্ছে তরুণাস্থি বা কার্টিলেজ। অস্থি এবং তরুণাস্থি, ঠিক আছে। তরল যোজক টিস্যু, আমাদের রক্ত এবং লসিকাকে বলা হয় তরল যোজক টিস্যু। রক্তর ব্যাপারটাই বোঝো, রক্ত কিভাবে যোজক টিস্যু, রক্ত একটা অঙ্গের সঙ্গে আরেকটা অঙ্গে যোগাযোগ করে দেয়। তুমি খাবার খেয়েছো, খাবারটা এসছে পেটের মধ্যে, পেট থেকে খাদ্যবস্তুটা চলে যায় তোমার ব্রেনে, কে নিয়ে গেল? রক্ত নিয়ে গেল। ব্রেন থেকে একটা হরমোন তৈরি হলো, হরমোনটা পাঠাতে হবে কিডনিতে, ব্রেন থেকে হরমোনটা কিডনিতে নিয়ে যায় কে? রক্ত নিয়ে যায়। রক্ত কি করে? আমাদের শরীরের এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন জিনিসপত্র পরিবহন করে, এতে করে শরীরের সব অঙ্গগুলো সংযুক্ত হয়। এই জন্য রক্ত যোজক টিস্যু। রক্তেরই কিছু আলাদা অংশকে লসিকা বলা হয়, তারা যোজক টিস্যু হিসেবে আচরণ করে। তাহলে রক্ত এবং লসিকা এরা হচ্ছে আমাদের তরল যোজক টিস্যু। রক্ত এবং লসিকা আমাদের তরল যোজক টিস্যু। রক্ত, যাকে ইংরেজিতে আমরা বলছি হলো ব্লাড, এরা আমাদের এক ধরনের তরল যোজক টিস্যু। এবং আমাদের রয়েছে লসিকা, যাকে আমরা ইংরেজিতে বলছি হলো লিম্ফ, এরা হচ্ছে আমাদের এক ধরনের যোজক টিস্যু। তো ঠিক আছে, এই হচ্ছে আমরা স্পেশালাইজড কিছু যোজক টিস্যু সম্পর্কে জানলাম। কঙ্কাল, এরা হচ্ছে এক ধরনের যোজক টিস্যু। তরল যোজক টিস্যু হচ্ছে আমাদের এই যে রক্ত এবং লসিকা। এদের ব্যাপারে এবার আমরা বিস্তারিত আলোচনা শুরু করব, ঠিক আছে। এদের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা শুরু করব এবার। যোজক টিস্যুর ব্যাপারে বইয়ে কি বলা হচ্ছে সেটা একটু দেখি। আমরা ইতিমধ্যে জেনেছি বইয়ে 3 ধরনের যোজক টিস্যুর কথা বলা হয়েছে। সেগুলো হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলেটাল যোজক টিস্যু এবং তরল যোজক টিস্যু। বইয়ে 3 ধরনের যোজক টিস্যুর কথা বলা হয়েছে। আমরা যদি ফাইব্রাস যোজক টিস্যু থেকে আলোচনাটা শুরু করি, বইয়ে বলা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু কেমন? এই ধরনের টিস্যুতে মাতৃকায় বিভিন্ন রকম তন্তু বেশি বেশি থাকে। ওই যে আমরা যখন পড়লাম না যে ডেন্স কানেকটিভ টিস্যু যেগুলো ছিল, ওইগুলাই হলো ফাইব্রাস যোজক টিস্যু। এই যে এখানে আমরা পড়েছি ডেন্স কানেকটিভ টিস্যু, আমরা এখানে বিস্তারিত জেনেছি। এটা সম্পর্কে বই এক লাইনে লেখা আছে, এদের মধ্যে বেশি তন্তু থাকবে। এই যে দেখো, অলরেডি আমরা জানি ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে বেশি বেশি তন্তু থাকবে। এগুলোর কথা আসলে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এগুলোর কথা বোঝানো হচ্ছে। এই লাইনটার মানে আমরা বুঝতে পেরেছি, মাতৃকায় বেশি বেশি তন্তু থাকবে, মানে বেশি বেশি ফাইবার থাকবে, তার ভেতরে বেশি বেশি ফাইবার থাকবে, কোষ একটু কম থাকবে, এই জন্য বেশ ভারী হবে, ঘন হবে, শক্ত হবে, এরকম। ফাইব্রাস যোজক টিস্যুর অবস্থান বলতে গিয়ে এখানে বলছে যে এ ধরনের যোজক টিস্যু দেহ ত্বকের নিচে পেশির মধ্যে থাকে। পেশির মধ্যে থাকে এই কথাটা শুনে অনেকে একটা ভুল ধারণা রাখে, অনেকে মনে করে যে পেশির ভেতরে মনে হয় এদেরকে পাওয়া যায়, তার মানে এরাই মনে হয় পেশি। আসলে তা নয়, দেহ ত্বক এবং পেশির মধ্যবর্তী স্থানে থাকে, মানে গায়ের চামড়া এবং পেশির মাঝখানে থাকে এরা। পেশির ভেতরে না, কিন্তু পেশির মধ্যে না, বরং ত্বক এবং পেশির মাঝে থাকে, ঠিক আছে। তাছাড়া আরও অনেক জায়গায় থাকতে পারে, এখানে তো আমরা দেখলাম। এই যে দেখো, ত্বক এবং পেশির মাঝে রয়েছে, টেন্ডন লিগামেন্টে রয়েছে, রক্তনালীর বিভিন্ন স্তরগুলোর মাঝে রয়েছে, মানে বিভিন্ন স্তরের ফাঁকে ফাঁকে আসলে এরা থাকে, ঠিক আছে। তবে আমাদের এত উদাহরণ মুখস্থ করার দরকার নেই, আমরা এটা শুধু মনে রাখবো যে ত্বক এবং পেশির মাঝখানে থাকবে। ত্বক আছে, পেশি আছে, মাঝখানে এরা হলো কানেকশন করে দিবে। এরা হলো ফাইব্রাস যোজক টিস্যু, ভেতরে প্রচুর তন্তু থাকবে, ফাইবার থাকবে, তাই এরা হলো ফাইব্রাস যোজক টিস্যু, ঠিক আছে। তারপরে দেখো স্কেলিটাল যোজক টিস্যু, আমরা ইতোমধ্যে জেনেছি আমাদের স্কেলিটন মানে হলো কঙ্কাল। কঙ্কাল যোজক টিস্যু দিয়েই গঠিত, কারণ কঙ্কালটা আমাদের শরীরের অঙ্গগুলোকে জোড়া দিয়ে দেয়, অঙ্গগুলোকে একটা স্ট্রাকচার দেয়, এই জন্য কঙ্কাল হচ্ছে আমাদের যোজক টিস্যু। কঙ্কালের মধ্যে দুরকম জিনিসপত্র রয়েছে। আমাদের কঙ্কালের মধ্যে রয়েছে হলো হাড়, বা যেটাকে আসলে বলি আমরা অস্থি, হাড় বা অস্থি বা বোন, এবং রয়েছে হলো কমলাস্থি বা তরুণাস্থি, তাই না, কমলাস্থি বা তরুণাস্থি, এগুলোতে পরে আসি। স্কেলিটাল যোজক টিস্যুর ব্যাপারে বই কি বলা হচ্ছে একটু দেখি। এরা দেহের অভ্যন্তরীণ কাঠামো তৈরি করে, ঠিক আছে। এরা আমাদের দেহের অভ্যন্তরীণ কাঠামো তৈরি করে, যারা কাঠামো তৈরি করে তারাই হলো স্কেলিটাল যোজক টিস্যু। অভ্যন্তরীণ কাঠামো মানে কি? এই যে আমাকে তুমি এরকম দেখছো, এগুলো হলো কাঁধ, এটা বুক, তাই না, এটা মাথা। এরকম একটা স্ট্রাকচার আমার কেন হয়েছে বলো? কাঁধের এখানে হাড় আছে তাই। এখানে যদি হাড় না থাকতো তাহলে তো মাংসগুলো ঝুলে নামতো, তাহলে আমার কাঁধ কি এরকম দেখাতো না। আমার মাথাটাকে এরকম কেন দেখাচ্ছে? কারণ চারপাশে হাড় আছে তাই। আমাদের শরীরের ভেতরের কাঠামোটা কিন্তু আমাদের হাড় দ্বারাই গঠিত, ওটা এখানে বলা হচ্ছে। হাড় আমাদের শরীরের ভেতরে কাঠামো গঠন করে, অভ্যন্তরীণ কাঠামো গঠন করে, দেহকে নির্দিষ্ট আকৃতি দেয়, বুঝছো? দেহকে নির্দিষ্ট আকৃতি দেয়। এই যে আমাকে এরকম চওড়া দেখাচ্ছে, আমার এই আকৃতিটা কেন হয়েছে? আমার এই হাড়ের কারণে। আমার মাথাটাকে গোল দেখাচ্ছে কেন? কারণ আমার মাথা থাকা এই হাড়ের কারণে।
আমার হাতটাকে লম্বা দেখাচ্ছে কেন? কারণ হাতের মধ্যে থাকা হাড়গুলোর কারণে। তাহলে কঙ্কাল আমাদের শরীরটাকে একটা আকৃতি দেয় এবং দৃঢ়তাও দেয়। আমার শরীর শক্ত কেন? কঙ্কালের জন্য। এই যে আমার মাথা এত শক্ত, তাই না? মাথায় সহজে লাগলে আমাদের ব্রেনে আঘাত লাগে না। মাথার এই চারপাশের হাড্ডিগুলা মাথাটাকে রক্ষা করে, ভেতরের ব্রেনটাকে রক্ষা করে। তার মানে এটা দৃঢ়তাও প্রদান করে। এরা অঙ্গ সঞ্চালন এবং চলনে সাহায্য করে। অঙ্গ সঞ্চালন মানে হাত নড়াচড়া করা, পা নড়াচড়া করা, এগুলো হলো অঙ্গের সঞ্চালন। অঙ্গ নড়াচড়া করা মানে অঙ্গের সঞ্চালন। এবং চলন, চলন মানে হলো হাঁটাচলা করা। দেখো, তোমার গায়ে যদি হাড় না থাকতো তাহলে তুমি হাঁটাচলা করতে পারতে না। তুমি পা এরকম সুন্দর করে ধাপ ফেলে ফেলে হাঁটতে পারতে না। তোমার গায়ে যদি শুধু রক্ত আর মাংস থাকতো, হাড় না থাকতো, তাহলে তোমার শরীরটা একটা দলার মতো হতো। তখন তোমাকে গড়িয়ে গড়িয়ে চলা লাগতো। এরকম কিন্তু হয়। একদম নিম্ন শ্রেণীর প্রাণী যারা, তারা কিন্তু এরকম ছেঁচড়িয়ে পিছলিয়ে গড়িয়ে গড়িয়ে চলে। আর আরাম করে সুন্দর করে আমরা চলতে পারি কেন? কারণ আমাদের গায়ের মধ্যে কঙ্কাল আছে, হাড় আছে তাই। তারপরে দেখো, মস্তিষ্ক, মেরুরজ্জু। মস্তিষ্ক আর মেরুরজ্জু বোঝো? মস্তিষ্ক মানে আমাদের ব্রেন। ব্রেন থেকে একটা শাখা আমাদের মেরুদণ্ডের ভেতর দিয়ে চলে আসে। মেরুদণ্ডের ভেতর দিয়ে একটা ব্রেনের শাখা বেরিয়ে আসে, বুঝছো? ব্রেনের একটা শাখা মেরুদণ্ডের ভেতর দিয়ে বেরিয়ে আসে। ওই শাখাটাকে বলা হয় কি? মেরুরজ্জু, স্পাইনাল কর্ড, বা হচ্ছে সুষুম্না কাণ্ড। এটার আরেকটা নাম হলো সুষুম্না কাণ্ড। মেরুরজ্জু বলতে সুষুম্না কাণ্ডকেও বোঝায়। তারপরে দেখো ফুসফুস, তারপরে দেখো হৃৎপিণ্ড। এরকম গুরুত্বপূর্ণ নরম এবং নাজুক অঙ্গগুলোকে রক্ষা করা কিন্তু আমাদের কঙ্কালের কাজ। আমাদের কঙ্কাল ব্রেনকে রক্ষা করে কিভাবে? দেখবে যে ব্রেনের চারপাশে মাথার শক্ত হাড় আছে। এই শক্ত হাড়গুলো আমাদের মাথার ভেতরে যে ব্রেনটা আছে সেটাকে রক্ষা করছে, তাই না বলো? তারপরে আমাদের ব্রেন থেকে যে শাখাটা বেরিয়ে আসে, এই যে শাখাটা, ব্রেন থেকে যে শাখাটা বেরিয়ে আসে, এই শাখাটার নাম হলো সুষুম্না কাণ্ড। এই সুষুম্না কাণ্ডের চারপাশে কিন্তু আমাদের মেরুদণ্ডের হাড় থাকে। মেরুদণ্ডের হাড় আমাদের সুষুম্না কাণ্ডটাকে রক্ষা করে, বুঝছো? আমি ছবি এঁকে তোমাদেরকে দেখাই। ধরা যাক এটা তোমার ব্রেন, ধরা যাক এটা হলো তোমার ব্রেন। ব্রেনের অনেকগুলো অংশ থাকে। আমাদের ব্রেনে এরকম অনেক অংশ থাকে, এগুলাই ব্রেনের প্রধান অংশ। তারপরে ব্রেন থেকে একটা শাখা বেরিয়ে আসে। আমাদের মেরুদণ্ড বরাবর ব্রেনের একটা শাখা বেরিয়ে আসে। ওকে, এই জিনিসটার নাম হলো মস্তিষ্ক। এই জিনিসটার নাম হলো মস্তিষ্ক। আর এই জিনিসটার নাম হলো মেরুরজ্জু। এটাকেই বইয়ে বলছে কি? মেরুরজ্জু। মেরুরজ্জু, ঠিক আছে? মস্তিষ্ককে ইংরেজিতে বলা হবে ব্রেইন, আর মেরুরজ্জুকে ইংরেজিতে বলা হবে স্পাইনাল কর্ড। ঠিক আছে? আমাদের মস্তিষ্ক বা ব্রেনকে রক্ষা করে মাথার খুলি। এখানে আমাদের থাকে হলো মাথার খুলি। এই যে মাথার খুলি, এটা হচ্ছে আমাদের মাথার খুলি। আমাদের মাথার খুলি, আমাদের এখানে দাঁত আছে, তো যাই হোক, মাথার খুলি আমাদের ব্রেনটাকে রক্ষা করে। মাথার খুলি আমাদের ব্রেনকে রক্ষা করে, তাই না? এটা হলো মাথার খুলি বা করটি। করটি বা মাথার খুলি আমাদের ব্রেনকে রক্ষা করে। এদিকে মেরুরজ্জু, এটাও তো ব্রেনের শাখা, এটাও তো ইম্পর্টেন্ট জিনিস। এটাকে রক্ষা করে হচ্ছে এই জিনিসটা, এটাকে কিন্তু আমরা বলি মেরুদণ্ড। মেরুদণ্ডে এরকম অনেক ছোট ছোট টুকরা সমন্বয়ে গঠিত। এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড। বুঝছো? এই হচ্ছে ঘটনা। তার মানে হাড়ের গুরুত্ব বুঝছো? হাড় আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে রক্ষা করছে। আমাদের মস্তিষ্ককে রক্ষা করছে করটি বা মাথার খুলি, এবং আমাদের মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ডকে রক্ষা করছে আমাদের মেরুদণ্ড। বুঝছো? মেরুদণ্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আমাদের শরীরে কিন্তু আরও গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। যে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের উপরে দেখবে হাড় আছে। হাড় সবসময় গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে রক্ষা করে। যেমন আমাদের বুকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটো অঙ্গ আছে। আমাদের এখানে বুকের মধ্যে ফুসফুস আছে আর বুকের মধ্যে হার্ট আছে। তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু বুকের উপরে বুকের খাঁচা আছে। এই যেটা মনে করো বুকের খাঁচা, আর একটু বড় করে দিই।
এটা হলো বুকের খাঁচা, এটা হলো বুকের খাঁচা। দেখছো, এটা হলো বুকের খাঁচা বা বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরের ভেতরে কে কে আশ্রয়ে খুব সুন্দর করে অবস্থান করে দেখো। এখানে আমাদের রয়েছে ফুসফুস, এই যে ফুসফুস। বুকের খাঁচার ভেতরে কিন্তু ফুসফুসটা খুব সুন্দর সেভ আছে। এই যে এখানে আছে আমাদের হার্ট, তাই না? এটা হচ্ছে আমাদের ফুসফুস। ফুসফুস আর এই জিনিসটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। এই ফুসফুস এবং হৃৎপিণ্ডকে রক্ষা করছে কে বলো? ফুসফুস এবং হৃৎপিণ্ডকে রক্ষা করছে হলো বুকের খাঁচা বা বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর বা বুকের খাঁচা, যেটাকে আসলে সহজ ভাষায় বলা যেতে পারে। এই তো কনসেপ্ট, তাহলে বুঝতে পারছো যে কোনো শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে রক্ষা করছে হলো হাড়। আমাদের কঙ্কাল, ওটাই বলা হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে রক্ষা করে। বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপাদন করে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমরা মনে রাখবে আমাদের গায়ের যে রক্তকণিকাগুলা সেগুলো কিন্তু হাড়ের ভেতর থেকেই তৈরি হয়। আমাদের বিশেষ করে বুকের হাড়, মাথার খুলির হাড়, আমাদের মেরুদণ্ডের হাড়, এই হাড়গুলো থেকে প্রচুর পরিমাণে রক্ত তৈরি হয়। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্য। আমাদের হাড়ের মধ্যে দেখবে লাল রঙের অস্থিমজ্জা আছে। এই হাড়ের ভেতরকার লাল অস্থিমজ্জাগুলো আমাদের বিভিন্ন রক্ত তৈরি করে। এটা আমরা পরে যখন রক্তের অধ্যায়টা পড়ব পুরো প্রসেস আমরা ডিটেলসে জানবো। আপাতত ওদিকে সময় নষ্ট না করি। তাহলে বিভিন্ন রকম রক্তকণিকা, বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপাদন করা, এটাও কিন্তু হাড়ের কাজ। ঠিক আছে? পেশিগুলোর সংযুক্তির ব্যবস্থা করা, এই কথাটার একটু মানে কি আমাদের বোঝা উচিত। পেশিগুলোর সংযুক্তির ব্যবস্থা করা, আমাদের হাড়গুলো কি করে? পেশিগুলোর সংযুক্তির ব্যবস্থা করে, অর্থাৎ হাড়ের সাথে পেশিগুলো সংযুক্ত থাকে। দেখো আমাদের এই যে মাসলগুলো আমাদের হাড়ের সঙ্গে কিন্তু সংযুক্ত। যে কোনো মাসলকে তুমি টান দাও, ছেড়ে নিতে পারবে? দেখো মাসলকে টেনে ছেড়া যাচ্ছে, কেন ছেড়া যাচ্ছে না বলো? কারণ মাসলগুলো কিন্তু হাড়ের সঙ্গে সংযুক্ত। এমনকি আমরা যখন মাংস খেতে যাই, মাংস যদি কম সেদ্ধ হয় তখন তোমরা এই ব্যাপারটা টের পাবে। মাংসগুলো হাড়ের সঙ্গে খুব দৃঢ়ভাবে লেগে থাকে, টেনে ছেড়া যায় না, তাই না? তাহলে মাংস সবসময় হাড়ের সঙ্গে সংযুক্ত থাকে। গঠনের ভিত্তিতে স্কেলিটাল যোজক টিস্যু দুই প্রকার, সেগুলো হচ্ছে কোমলাস্থি এবং অস্থি। তোমাদের ইতিমধ্যে বলেছি কুড়মুড়ে হাড় যেগুলা সেগুলোকে বলা হয় তরুণাস্থি বা কোমলাস্থি। নরম তো এই জন্য কোমলাস্থি। ইংরেজিতে বলা হয় কার্টিলেজ। আর শক্ত যে হাড়গুলা তাদেরকে বলা হয় অস্থি। ঠিক আছে? এখন কোমলাস্থি এবং অস্থি সম্পর্কেও বিস্তারিত আলোচনা আছে আলাদা অধ্যায়ে, এখানে তেমন কিছু নাই, যতটুকু আছে ওইটুকু একটু পড়ব। কোমলাস্থি বা কুড়মুড়ে হাড় কোথায়? দেখো, কোমলাস্থি হচ্ছে এক ধরনের নরম স্কেলিটাল যোজক টিস্যু, মানুষের নাকে থাকে। দেখো আমাদের নাকে কিন্তু কুড়মুড়ে হাড় আছে, আমাদের নাকের ভেতরে কিন্তু কুড়মুড়ে হাড় আছে। নাকের হাড় কিন্তু শক্ত না, কুড়মুড়ে হাড়। তারপরে যে কানের পিনা, কানের পিনা বলতে কি বোঝায় জানো? কানের ভেতরে তো অনেক কিছু আছে, কানের এই যে বাইরের এই জিনিসটাকে বলে কানের পিনা, এটা হলো কানের পিনা। বুঝছো? দেখো মনে হচ্ছে আমি কান ধরে আছি, কিন্তু আসলে তোমাদের বোঝাচ্ছি এটা একটা কানের পিনা, এটা একটা কানের পিনা। এই কানের পিনাগুলা কিন্তু আমাদের কুড়মুড়ে হাড়, এগুলা কিন্তু আমাদের কুড়মুড়ে হাড়, তরুণাস্থি এগুলা। ঠিক আছে? এগুলা হচ্ছে আমাদের কুড়মুড়ে হাড় বা তরুণাস্থি। আমাদের আরও কুড়মুড়ে হাড় বা তরুণাস্থি আছে, বুঝছো? আমাদের প্রতিটা হাড়ের মাথায় অল্প একটু করে কুড়মুড়ে হাড় থাকে এরকম। এবার অস্থির ব্যাপারে যদি বলি, অস্থিগুলো দৃঢ় হয় এবং ভঙ্গুর হয়। অস্থি কিন্তু ভেঙে যায়, তরুণাস্থি ভাঙে না। তরুণাস্থি সহজে ভাঙে না, যে কানের এই কুড়মুড়ে হাড় কিন্তু ভাঙছে না, কিন্তু হাড় ভেঙে যায়। তোমার হাতের এই জায়গাতে জোরে আঘাত লাগলে ভেঙে যাবে, যে কোনো হাড় জোরে আঘাত লাগলে ভেঙে যাবে। অর্থাৎ অস্থি হচ্ছে ভঙ্গুর, দৃঢ় কিন্তু ভঙ্গুর, শক্ত কিন্তু ভেঙে যেতে পারে। এরা অনমনীয়, মানে তুমি নড়াচড়া করাতে পারবে না এদেরকে। ঠিক আছে? এদের মাতৃকায় ক্যালসিয়াম পদার্থ বেশি বেশি জমে, এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ বেশি বেশি জমে এ শক্ত হয়। বুঝছো? কুড়মুড়ে হাড় আর শক্ত হাড়ের মধ্যে মেন ডিফারেন্সটা হচ্ছে ক্যালসিয়াম। তোমার একটা হাড়ের ভেতরে যত বেশি ক্যালসিয়াম জমবে তোমার হাড়টা তত বেশি শক্ত হবে। মানে আমাদের এই কুড়মুড়ে হাড়গুলোতেও যদি ক্যালসিয়াম জমা হয় তখন এই কুড়মুড়ে হাড়গুলো শক্ত হয়ে যাবে। কুড়মুড়ে হাড় আর শক্ত হাড়ের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে ক্যালসিয়াম। কোনো হাড়ে যত বেশি ক্যালসিয়াম জমবে সে হাড়টা হয়ে যাবে তত বেশি শক্ত। বুঝছো? এটাই বলা হচ্ছে এখানে। তাহলে এই ফাইব্রাস যোজক টিস্যু এবং স্কেলিটাল যোজক টিস্যু সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়েছি, তাই না? এবার আমরা পড়ব কি আমাদের তরল যোজক টিস্যু সম্পর্কে। তরল যোজক টিস্যু কোনগুলা? ইতিমধ্যেই তোমাদেরকে আমি বলেছি তরল যোজক টিস্যু হচ্ছে তরল, কিন্তু এরা অঙ্গগুলোর মধ্যে যোগাযোগ করে দেয়। অঙ্গগুলোর মধ্যে যোগাযোগ করে দেয় বলে যোজক টিস্যু, কিন্তু এরা দেখতে তরল। আমাদের তরল যোজক টিস্যু দুইটা, আমি লিখে দিই, অনেকবার লিখেছি আবারও লিখি, বেশি লিখতে লিখতে তোমাদের মুখস্থ করাই দিব।
আমাদের তরল যোজক টিস্যু, আমাদের তরল যোজক টিস্যু হচ্ছে দুইটা। এই কালার ভালো লাগছে না দেখতে, সাদা দিই। আমাদের তরল যোজক টিস্যু হচ্ছে দুইটা। একগুলো হচ্ছে রক্ত, যাকে আমরা বলি হলো ব্লাড, আরেকগুলোকে বলা হয় লসিকা, যাকে আমরা ইংরেজিতে বলতে পারি হলো লিম্ফ। ব্লাড এবং লিম্ফ এগুলো সম্পর্কে তোমাদের একটু সংক্ষিপ্ত ধারণা দিই। লক্ষ্য করো এখানে কি বলা হচ্ছে, বইয়ের কথাগুলো একটু পড়ি। তরল যোজক টিস্যুর মাতৃকা হলো তরল, মানে তরল যোজক টিস্যু মেইনলি তরল, তবে এদের মধ্যে বিভিন্ন রকম জৈব বস্তু দ্রবীভূত অবস্থায় থাকে। তরল যোজক টিস্যু তরল হলেও এদের মধ্যে বিভিন্ন রকম পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে। কি কি পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে আমরা একটু পরে জানবো। এই টিস্যুগুলো প্রধানত দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে বিভিন্ন পদার্থের পরিবহন করে। এরা আমাদের রোগ প্রতিরোধ করে, এরা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রোগ প্রতিরোধ করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এগুলো সব বোঝা যাবে, একটু একটু করে বুঝবো আমরা, ঠিক আছে। আমাদের রক্ত এবং লসিকা সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিই, তারপর আমরা ডিটেলস আলোচনাতে চলে যাব। রক্ত তো বুঝতেই পারছো, রক্ত কেন যোজক টিস্যু, কারণ রক্ত একটা অঙ্গের সঙ্গে আরেকটা অঙ্গকে যোগাযোগ করে দেয়। তুমি খাবার খেলে খাবারটা আসলে পেটে, সেই পেট থেকে খাবারের পুষ্টিটুকুকে ব্রেনে নিয়ে যেতে হবে, রক্ত নিয়ে যায়। ব্রেনে একটা হরমোন তৈরি হলো, সেই হরমোনটাকে ভেসে ভেসে কিডনিতে নিয়ে যেতে হবে, রক্ত নিয়ে যায়। রক্ত এভাবে অঙ্গগুলোর মধ্যে যোগাযোগ করে দেয়, কাজে রক্ত হচ্ছে যোজক টিস্যু। এখন তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসে যে স্যার লসিকা কি তাহলে? লসিকা রক্তেরই অংশ, রক্তের যে রসগুলো থাকে না ওগুলাকে লসিকা বলা হয়। রক্ত রসের সঙ্গে একটু শ্বেত রক্তকণিকা যুক্ত হলে তাকে লসিকা বলা হয়। অনেক সময় দেখা যায় আমাদের শরীরের অঙ্গগুলোর ভেতরে ভেতরে টিস্যুর ফাঁকে ফাঁকে কিছু রক্তরস জমে যায়, তাদেরকে লসিকা বলা হয়। মোট কথা লসিকা এক ধরনের রক্তেরই অংশ, এটা মনে রাখো। আর এই রক্ত এবং লসিকা এরা কিন্তু আমাদের তরল যোজক টিস্যু। আমাদের এরা অঙ্গগুলোর মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদান করে অঙ্গগুলোর মধ্যে যোগাযোগ করে দিচ্ছে, এই জন্য কিন্তু এদেরকে বলা হয় তরল যোজক টিস্যু। এবার আমরা রক্ত সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমে আমরা রক্ত নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা জানি রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু। রক্ত এবং লসিকা এরা হলো তরল যোজক টিস্যু। রক্ত সম্পর্কে বইয়ে কি কি বলা হচ্ছে সেগুলো একটু দেখি। বইয়ে বলা হচ্ছে রক্ত এক ধরনের ক্ষারীয় পদার্থ। আমরা হয়তো জানি এটা, তরল পদার্থগুলো অ্যাসিডিক বা অম্লীয় হতে পারে, তরল পদার্থগুলো ক্ষারীয় বা বেসিক হতে পারে, এবং তরল পদার্থ নিউট্রাল হতে পারে। রক্ত কিন্তু ক্ষারীয়, বেশি ক্ষারীয় না, সামান্য ক্ষারীয়। ডিটেলসে আমরা রক্তের অধ্যায়টাতে গিয়ে ভালো করে জানবো। রক্ত ঈষৎ লবণাক্ত, রক্তের মধ্যে অনেকগুলো লবণ থাকে, তো এই জন্য রক্ত খেতে নোনতা লাগে। আমরা সবাই রক্ত খেয়েছি তাই না? আমাদের মুখে দাঁত উঠতো, ছোটবেলায় দাঁত পড়ে যেত, তখন কিন্তু রক্তপাত হতো, আমরা রক্তের স্বাদ পেয়েছি ওই সময়। নোনতা, রক্ত হলো নোনতা। রক্ত লাল বর্ণের, এটা তো আর বলে দেওয়ার উপায় নাই, তোমরা সবাই জানো, এই কথা বলারও প্রয়োজন নাই। রক্ত লাল বর্ণের এক ধরনের যোজক টিস্যু। রক্ত চলাচল করে ধমনী দিয়ে, শিরা দিয়ে এবং কৈশিক জালিকার ভেতর দিয়ে, কৈশিক নালের ভেতর দিয়ে রক্ত পরিবাহিত হয়, ঠিক আছে, প্রবাহিত হয়। এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। আগে রক্তের মধ্যে কোন কোন উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। রক্ত আমাদের শরীরের মধ্যে কি করে? তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। এই কথাটার মানে বুঝতে পারছো? আমরা যখন হচ্ছে রাস্তাঘাটে শীতকালে হেঁটে বেড়াই, তখন দেখা যায় আমাদের হাত মুখ খুব ঠান্ডা হয়ে যায়, নাক খুব ঠান্ডা হয়ে যায়, কান খুব ঠান্ডা হয়ে যায়, হাত খুব ঠান্ডা হয়ে যায়। তোমাদের হয় কিনা? আমার খুব এগুলো ঠান্ডা হয়ে যায়, হাত মুখ নাক সব ঠান্ডা হয়ে যায়। এই মানুষটা আমি যখনই বাড়ির মধ্যে চলে আসি, একটু পরে দেখা যায় যে আমার হাত মুখ নাক সব গরম হতে শুরু করেছে। দ্রুত এই অঙ্গগুলো গরম হয় কিভাবে? রক্তের কারণে। রক্ত আমাদের শরীরের গরম জায়গা থেকে তাপটা ঠান্ডা জায়গায় নিয়ে আসে, এতে করে আমাদের ঠান্ডা জায়গাটা গরম হয়ে যায়। রক্ত তাপের পরিবহন করে, খুব মজার ব্যাপার কিন্তু। রক্তের কারণে আমাদের শরীরের সব অঙ্গ একই রকম তাপমাত্রার মধ্যে থাকতে পারে। রক্তের মধ্যে দুইটা উপাদান আছে, রক্তরস আছে এবং রক্তকণিকা আছে। রক্তরসের মধ্যে হ্যান্তার অনেক কিছু আছে, পরে জানবো। আগে এই দুইটা উপাদানকে কিভাবে দেখা যেতে পারে সেটা সম্পর্কে তোমাদেরকে ধারণা দিই। দেখো কি করা হলো, এই ছবিটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটা টেস্ট টিউব, বুঝছো? টেস্ট টিউব ভর্তি রক্ত নেওয়া হয়েছে, টেস্ট টিউব ভর্তি রক্ত নেওয়া হয়েছে। তারপরে এই টেস্ট টিউবটা এরকম একটা মেশিনের মধ্যে স্থাপন করা হয়। এটা খুবই সরল একটা মেশিন, এর চেয়ে জটিল মেশিনও আছে, কিন্তু কাজ একই। এই মেশিনটার কাজ হলো রক্তকে এভাবে ঘুরানো, এই রক্তের টেস্ট টিউবটাকে এভাবে ঘুরানো। এই জিনিসটাকে বলা হয় সেন্ট্রিফিউজ, আর মেশিনের নাম হলো সেন্ট্রিফিউজ যন্ত্র। যে যন্ত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটার নাম হলো সেন্ট্রিফিউজ যন্ত্র। এই যন্ত্রের নাম হলো
সেন্ট্রিফিউজ যন্ত্র। সেন্ট্রিফিউজ যন্ত্র, এই যন্ত্রটা কি করে জানো? এই টেস্ট টিউবটাকে এভাবে ঘুরাই, এই যন্ত্রের ভেতরে টেস্ট টিউবটা স্থাপন করলে এই যন্ত্র টেস্ট টিউবটাকে এমনি ঘুরাবে, মানে রক্তকে ঝাঁকাবে। রক্তকে ঝাঁকালে দেখা যাবে রক্তের মধ্যে এরকম কয়েকটা স্তর তৈরি হয়েছে। রক্তকে যদি ঝাঁকানো হয় তাহলে দেখা যাবে রক্তের মধ্যে এরকম কয়েকটা স্তর তৈরি হয়েছে। এই স্তরগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। উপরে যে হলুদ রঙের স্তরটা আমরা দেখতে পাচ্ছি না, এই যে হলুদ রঙের স্তর রক্তের, এগুলো কিন্তু এর মধ্যেই ছিল। ঝাঁকানোর পরে হলুদ রঙের স্তরটা আলাদা হয়েছে, লাল রঙের স্তর আলাদা হয়েছে, মাঝখানে একটা সাদা রঙের স্তর কিন্তু আলাদা হয়েছে। উপরে যে আমরা হলুদ রঙের স্তরটা দেখতে পাচ্ছি, এই যে হলুদ রঙের স্তরটা, খেয়াল করো, এই স্তরটাকে বলা হয় রক্তরস। রক্তরস বা যাকে আমরা ইংরেজিতে বলতে পারি প্লাজমা। প্লাজমা বা রক্তরসের স্তর আমরা দেখতে পাচ্ছি। রক্তকে সেন্ট্রিফিউজ করলে রক্তের উপরের দিকে যে স্তরটা পাচ্ছি আমরা তাকে বলছি আমরা প্লাজমা বা রক্তরস। রক্তরসের ব্যাপারটা তো আমরা বুঝলাম। রক্তরস ছাড়া রক্তের মধ্যে 3 ধরনের কণিকা থাকে। এই যে সাদা রঙের স্তরটা দেখছো না, এখানে 2টা রক্তকণিকা রয়েছে। এই ছোট্ট জায়গাতেই 2টা রক্তকণিকা রয়েছে। এখানে কোন কোন কণিকাগুলো রয়েছে? এখানে রয়েছে অণুচক্রিকা, এখানে রয়েছে অণুচক্রিকা, অণুচক্রিকা, এখানে রয়েছে অণুচক্রিকা যাকে ইংরেজিতে বলা হয় প্লেটলেট। প্লেটলেট বলা হয়, ল্যাটিন নাম আছে, ল্যাটিন ভাষায় এটাকে বলা হয় থ্রম্বোসাইট। শব্দগুলোর অর্থ আমি তোমাদেরকে পরে বলছি। প্লেটলেট বা থ্রম্বোসাইট। এই সাদা রঙের স্তরে কিন্তু আরও একটা রক্তকণিকা রয়েছে যার নাম হলো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা রয়েছে যাকে কিন্তু আমরা ইংরেজিতে বলছি হোয়াইট ব্লাড কর্পাসল। ঠিক আছে, হোয়াইট ব্লাড কর্পাসল, এটাকে কিন্তু ল্যাটিন ভাষায় বলা হয় লিউকোসাইট। এবার রক্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানে চলে আসি, যার কারণে রক্তকে আসলে লাল দেখায়, যে এই লেয়ারটা। এই লেয়ারটা হচ্ছে রক্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যার কারণে রক্তকে লাল দেখায়। এটার নাম হলো লোহিত রক্তকণিকা। এই জায়গাতে রয়েছে হলো লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা নাম থেকে বোঝা যাচ্ছে এখানকার রক্তকণিকাগুলো লাল রঙের হবে। ইংরেজিতে বললে বলা হবে রেড ব্লাড কর্পাসল। রেড ব্লাড কর্পাসল সংক্ষেপে আরবিসিও বলা হয়। এটারও একটা ল্যাটিন নাম আছে, এর ল্যাটিন নাম হচ্ছে এরিথ্রোসাইট। এই তো, তাহলে দেখো আমরা রক্তরস দেখলাম এবং 3 ধরনের রক্তকণিকা দেখলাম। রক্তরস দেখলাম এবং 3 ধরনের রক্তকণিকা দেখলাম। বোঝো সবাই, আমাদের রক্তরস বেশি না রক্তকণিকা বেশি? বলো তো, রক্তরস বেশি না রক্তকণিকা বেশি? কি মনে হচ্ছে? রক্তরসের পরিমাণই বেশি। আমাদের রক্ততে রক্তরস রয়েছে অনেকখানি। আমি যদি লিখে দেই কোন কালিটা দেখা যাবে? আচ্ছা, রক্তরস রক্তের মধ্যে রয়েছে প্রায় 55%। আর এই 3টা রক্তকণিকা, এখানেও যে অণুচক্রিকা এবং শ্বেত রক্তকণিকা আর এখানকার লোহিত রক্তকণিকা, সবাই মিলে মাত্র 45%। তাহলে আমায় বলো, রক্তের মধ্যে কিসের পরিমাণ বেশি? রক্তরস বেশি না রক্তকণিকা বেশি? রক্তরসই বেশি। রক্তের মধ্যে বেশিরভাগই হলো রক্তরস। ঠিক আছে, রক্তের মধ্যে বেশিরভাগ অংশই হচ্ছে রক্তরস। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। রক্তরস যাকে আমরা বলছি হলো প্লাজমা। এই রক্তরসের মধ্যে অনেক কিছু আছে। রক্তরসের মধ্যে অনেক কিছু আছে, কি কি আছে সেই সম্পর্কে পরীক্ষায় টুকটাক এমসিকিউ আসে। যদিও এই অধ্যায়ের এগুলো আলোচনার বিষয় না, অন্য অধ্যায়ে গিয়ে এগুলো বিস্তারিত জানা যাবে, তারপর আমি এখানে একটু বলি। রক্তরসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং প্রচুর পরিমাণে রয়েছে কঠিন পদার্থ। প্রচুর পরিমাণে না, একটু কম পরিমাণে রয়েছে কঠিন পদার্থ।
ঠিক আছে, পানি এবং কঠিন পদার্থ রয়েছে। এর পার্সেন্টেজটা আমি ভুলে গেছি, একটু দেখে লিখে দেই। পানি রয়েছে 90 থেকে 91%, 91 থেকে 92%, আর কঠিন পদার্থ আছে হলো 8 থেকে 9%। রক্তরসের মধ্যে পানি আছে 91 থেকে 92%। ইন্টারমিডিয়েটের থেকে তথ্যটা একটু আলাদা, বা ইন্টারনেটে যদি তুমি সার্চ দাও একটু আলাদা তথ্য পাবে। ইন্টারনেটে লেখা আছে হলো 90 থেকে 92, কিন্তু এখানে লেখা আছে 91 থেকে 92। এই জন্য বইয়েরটাই আমি লিখে দিলাম, ঠিক আছে, কারণ এমসিকিউ আসলে বইয়েরটাই লিখতে হবে। কঠিন পদার্থ তাহলে কত হচ্ছে? এই রক্তরসের মধ্যে পানি রয়েছে বেশিরভাগ, শরবতেও যেমন বেশি পানি থাকে, অল্প একটু চিনি থাকে, ওরকম এই রক্তরসের মধ্যে বেশিরভাগই পানি, সামান্য পরিমাণ কঠিন পদার্থ আছে। 90 থেকে 92% যদি পানি হয়, কঠিন পদার্থ হবে হচ্ছে 8 থেকে 9% কঠিন পদার্থ। পানি মানে তো পানি, ওটা নিয়ে কোনো ঝামেলা নাই। কঠিন পদার্থ হিসেবে নানান রকম পদার্থ থাকতে পারে, জৈব যৌগ থাকতে পারে, অজৈব যৌগ থাকতে পারে। কঠিন পদার্থের এই জায়গাতে জৈব যৌগ থাকতে পারে, যৌগ থাকতে পারে, এবং বিভিন্ন অজৈব যৌগ থাকতে পারে। কঠিন পদার্থ হিসেবে জৈব যৌগ থাকতে পারে, অজৈব যৌগ থাকতে পারে। জৈব যৌগ হিসেবে আবার প্রোটিন থাকতে পারে, বিভিন্ন বর্জ্য পদার্থ থাকতে পারে, বিভিন্ন খাদ্যবস্তু থাকতে পারে। এগুলো নিয়ে অন্য অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। তারপর একটু বলি, জৈব যৌগ হিসেবে থাকতে পারে প্রোটিন। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। আমাদের রক্তরসে বা প্লাজমার মধ্যে যে প্রোটিনগুলো থাকে তাদেরকে বলা হয় প্লাজমা প্রোটিন। অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন এবং ফাইব্রিনোজেন, 4টা এরকম প্লাজমা প্রোটিন রয়েছে। বিভিন্ন বর্জ্য উপাদান থাকতে পারে, বর্জ্য পদার্থ থাকতে পারে, বিভিন্ন খাদ্যবস্তু থাকতে পারে। ঠিক আছে, তাহলে দেখো তো, বিভিন্ন রকম অজৈব পদার্থ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্লোরাইড, বিভিন্ন অজৈব যৌগ, প্রোটিন, বর্জ্য পদার্থ, খাদ্য, এগুলো সবাই মিলে কঠিন পদার্থ গঠন করে। কঠিন পদার্থ আর পানি মিশ্রিত হয় রক্তরস তৈরি হয়। রক্তরসটা এরকম হলুদ বর্ণের। রক্তের বেশিরভাগ অংশই হলো রক্তরস। রক্তরসের আলোচনাটা মোটামুটি আমরা বুঝছি। এবার অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকা সম্পর্কে আমরা ছোট্ট একটু ধারণা নিব। সবাই লক্ষ্য করো, এদের ব্যাপারে কিছু কথাবার্তা আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমে যদি আমি অনুচক্রিকার ব্যাপারে একটু বলি, অনুচক্রিকা ছোট ছোট চক্রের মতো দেখতে। অনুচক্রিকা, অনু মানে ছোট, চক্র মানে তো চক্র, বুঝতেই পারছো, গোল। কা যদি আবার বোঝায়, কোনো শব্দের শেষে কা থাকে তাহলে ছোট বোঝায়, তাহলে ছোট ছোট চক্রের মতো কিছু জিনিসপত্র এরা অনুচক্রিকা, দেখতে অত্যন্ত ক্ষুদ্র, যেটাকে প্লেটলেট বলা হয়। এই প্লেট মানে হলো চক্র, আর লেট মানে হলো ছোট, ছোট ছোট চক্রের মতো কিছু দেখতে। আসলে অনুচক্রিকা দেখতে এরকম ছোট ছোট চক্রের মতো, তো এই জন্য প্লেটলেট বা অনুচক্রিকা নামটা ব্যবহার করা হয়েছে। থ্রম্বোসাইট মানে কি? থ্রম্বো মানে হলো থামো বা জমানো। থ্রম্বো শব্দের মানে হলো থামো বা জমানো। এরা রক্তপাতটাকে কি করে দেয় বলো? থামায় দেয়। এই জন্য এদের নাম হলো থ্রম্বো, যার অর্থ হলো থ্রম্বো বা থামো বা জমানো। সাইট মানে হলো কোষ। তার মানে এই উপাদানগুলা, এই কণিকাগুলো রক্তপাতটা থামিয়ে দেয়, রক্তপাত বন্ধ করে বলে এদেরকে বলা হচ্ছে থ্রম্বোসাইট। তাহলে অনুচক্রিকা ছোট ছোট চক্রের মতো দেখতে, ছোট ছোট চক্রের মতো দেখতে, এরা রক্তপাত থামিয়ে দেয় বা রক্তপাত বন্ধ করে, এই জন্য এদের নাম কিন্তু অনুচক্রিকা। অনুচক্রিকার কাজটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। অনুচক্রিকার কাজ ভালো করে মনে রাখতে হবে। এরা রক্তপাত বন্ধ করে, রক্তপাত বন্ধ করে। রক্তপাত থামিয়ে দেয় বা রক্তপাত বন্ধ করে, এরা রক্তপাত বন্ধ করে, মনে রাখতে হবে। অনুচক্রিকা হচ্ছে রক্তপাত বন্ধ করে। শ্বেত রক্তকণিকা, এদের সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, শ্বেত রক্তকণিকা, শ্বেত বলতে কিন্তু এরা সাদা না, এরা আসলে বর্ণহীন, আগের নাম দেওয়া হয়েছে, বাংলায় অনুবাদ করতে হয়তো ভুল হয়েছে। বর্ণহীন রক্তকণিকা হতো এটার অ্যাকচুয়াল অর্থ, বুঝছো? যাই হোক, শ্বেত রক্তকণিকাকে সহজ ইংরেজিতে বলা হয় হোয়াইট ব্লাড কর্পাসাল। আবারও বলি, এরা সাদা না, হোয়াইট না, এরা আসলে বর্ণহীন, ছোট ছোট রক্তকণিকা যারা আসলে বর্ণহীন। আসল নামের অর্থটা পাওয়া যায় তার ল্যাটিন নামে। ল্যাটিন ভাষায় এটাকে বলে লিউকোসাইট। লিউকো শব্দের মানে হলো বর্ণহীন। আমরা লিউকোপ্লাস্টের কথা পড়েছি, বর্ণহীন প্লাস্টিড। লিউকো মানে হলো বর্ণহীন, সাইট মানে হলো কোষ। যদি এরা কোনো কোষ না প্রকৃতপক্ষে,
তারপরও এদেরকে বর্ণহীন কোষ বলা হচ্ছে। বর্ণহীন মানে এদের কোনো কালার থাকবে না, বর্ণহীন এরা দেখতে। মেইনলি শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে, জীবাণু ধ্বংস করে। শ্বেত রক্তকণিকা মেইনলি জীবাণু ধ্বংস করে। শ্বেত রক্তকণিকা মেইনলি কি করে? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, জীবাণু ধ্বংস করে। জীবাণু ধ্বংস করে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। জীবাণু যদি মরে যায় তাহলে তো তোমার রোগ প্রতিরোধ হবে, তাই না? রোগ প্রতিরোধ ক্ষমতা এবং জীবাণু ধ্বংস থেকে কাজ করে বলে শ্বেত রক্তকণিকা কাজ করে। এই কাজটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। পরে এগুলো নিয়ে অনেক ডিটেলস আমরা পড়তে পারবো। এবার চলে আসি আমরা লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসলের ক্ষেত্রে। লোহিত রক্তকণিকার ব্যাপারে আমাদের কি কি মাথায় রাখতে হবে? লোহিত রক্তকণিকা নাম থেকে বোঝা যাচ্ছে এরা লাল রঙের হবে। এই কণিকাগুলো লাল রঙের দেখতে। ইংরেজিতে বলা হচ্ছে রেড ব্লাড কর্পাসল, কর্পাসল মানে কণিকা। তো যাই হোক, ল্যাটিন নামটা খুব গুরুত্বপূর্ণ। এদেরকে বলে এরিথ্রোসাইট। এরিথ্রো শব্দের মানে হলো লাল, সাইট মানে হলো কোষ। যদি এরা কোষ না, তারপর এদেরকে লাল কোষ বলা হচ্ছে, কারণ লাল রঙের দেখতে তাই। এদের কাজ কি? এদের কাজ হলো অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। আমাদের শরীরের মধ্যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহনটা খুব জরুরি। কেন জরুরি দেখো, তুমি যখন শ্বাস গ্রহণ করছো, বাতাসটা নিচ্ছ, বাতাসের অক্সিজেনটা তোমার ফুসফুসে যাচ্ছে। ফুসফুস থেকে অক্সিজেনটাকে নিয়ে সারা শরীরের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া লোহিত রক্তকণিকার কাজ। শরীরের বিভিন্ন জায়গায় কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সে কার্বন ডাই অক্সাইডটাকে আবার ফুসফুসে ফেরত নিয়ে আসা, এটাও লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকা মেইনলি আমাদের শরীরের মধ্যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এগুলার পরিবহন করছে। আমি একটু পরে এটা তোমাদের আরেকটু ডিটেলসে দেখাবো। যাই হোক, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করা সেটাই কিন্তু লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকার কাজ কি? অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন। অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করা, এটাই হলো লোহিত রক্তকণিকার মেইন কাজ। ঠিক আছে, আমরা 3 রকম রক্তকণিকার কাজ সম্পর্কে টুকটাক ধারণা নিলাম। এবার রক্তনালী সম্পর্কে আমরা একটু ধারণা নিব, রক্তের সংবহন সম্পর্কে একটু ধারণা নিব। কেন সংবহন হয়, কিভাবে হয়, একটু ছোট্ট করে বুঝবো আমরা। ঠিক আছে, সবাই একটু লক্ষ্য করো। এটা এটা অন্য অধ্যায়ে গিয়ে আরও ডিটেলস আমরা শিখবো। আপাতত একটু সংক্ষেপে আমরা জানার চেষ্টা করি। দেখো, এটা মনে করো তোমার হার্ট, এটা মনে করো তোমার হলো হার্ট। তোমার হার্টে এরকম 4টা চেম্বার আছে। হার্টের মধ্যে এরকম 4টা চেম্বার থাকে। এই চেম্বারগুলো থেকে কিন্তু রক্ত যাতায়াত করে। ওকে, সবাই একটু লক্ষ্য করো। হার্টের এই জায়গা থেকে রক্তগুলো যাত্রা শুরু করে। হার্টের এই চেম্বার থেকে রক্তগুলো যাত্রা শুরু করলো। কোন ধরনের রক্ত? মেইনলি অক্সিজেনযুক্ত রক্ত। ঠিক আছে, হার্টের এই চেম্বার থেকে অক্সিজেনযুক্ত রক্ত যাত্রা শুরু করলো। এই অক্সিজেনযুক্ত রক্তগুলা আমাদের সারা দেহের মধ্যে চলে যাবে। সারা দেহের কোষগুলোকে এইগুলো দিয়ে, এই কালার দিয়ে দেখায়। দেহ কোষকে আমি এই কালার দিয়ে দেখাই। এগুলো হলো দেহ কোষ। ঠিক আছে, তাহলে দেখো, হার্ট থেকে রক্তগুলো যাত্রা শুরু করলো, অক্সিজেনযুক্ত রক্ত যাত্রা শুরু করলো। যে রক্তনালী দিয়ে রক্তগুলো বেরিয়ে আসলো, সেই রক্তনালীটাকে আমরা বলবো হলো ধমনী। ধমনী কিন্তু সরাসরি দেহকোষ পর্যন্ত রক্ত নিয়ে যেতে পারে না, এখানে একগুলো শাখার প্রয়োজন হয়। এই শাখাগুলো দেখো, ধমনী থেকে অক্সিজেনযুক্ত রক্তগুলো দেহকোষে সাপ্লাই করে। এই শাখাগুলোকে আমরা বলবো হচ্ছে কৈশিক জালিকা। এই শাখাগুলোকে আমরা বলবো হলো কৈশিক জালিকা। এবার দেখো, কৈশিক জালিকা দিয়ে আবার দেহকোষ থেকে রক্ত বেরিয়ে আসবে। কৈশিক জালিকা দিয়ে দেহকোষ থেকে রক্ত বেরিয়ে আসবে। বেরিয়ে এসে তারা সবাই মিলে একটা মোটা রক্তনালীতে যুক্ত হবে। এই যে মোটা রক্তনালীটা তোমরা দেখতে পাচ্ছ, এই মোটা রক্তনালীটাকে আমরা বলবো হচ্ছে শিরা। এই মোটা রক্তনালীটাকে আমরা বলবো হচ্ছে শিরা।
ঠিক আছে, তাহলে আমাদের হার্ট থেকে অক্সিজেনযুক্ত রক্ত বেরিয়ে আসলো ধমনী দিয়ে, কৈশিক জালিকা দিয়ে দেহকোষে তারা প্রবেশ করলো। দেহকোষ থেকে বেরিয়ে আসবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। দেহকোষ থেকে বেরিয়ে আসবে হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা হার্টে চলে গেল। কি হলো তোমরা বুঝতে পারছো? আবার ঠান্ডা মাথায় বোঝো। হার্ট থেকে অক্সিজেনযুক্ত রক্ত ধমনী দিয়ে বেরিয়ে আসে, কৈশিক জালিকা দিয়ে দেহকোষে প্রবেশ করে, আবার কৈশিক জালিকা দিয়ে মেনলি কিন্তু রক্তটা বের হয়। এখানেও কিন্তু কিছু কৈশিক জালিকা থাকে, এগুলো কিন্তু কৈশিক জালিকা। কৈশিক জালিকা, কৈশিক জালিকা দিয়ে রক্তগুলো বের হলো, তারপর শিরা দিয়ে দিয়ে তারা আবার হার্টে ফিরে গেল। বুঝছো? খুবই দারুণ একটা ঘটনা আমরা দেখলাম। আমাদের হার্ট থেকে অক্সিজেনযুক্ত রক্ত বের হলো, দেহকোষে গেল, দেহকোষে সরাসরি ঢুকতে পারলো না, কৈশিক জালিকা এখানে হেল্প করলো। দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বের হলো, তারা আবার কিন্তু হার্টে ফিরে গেল। একটা কিন্তু সংবহন হলো। এই যে সংবহনটা, এটার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, আমরা একটু পরে আরেকটু ভালো করে ব্যাপারটা বুঝবো। আপাতত দুইটা জিনিস তোমরা মনে রাখবে, যে রক্তনালীটা হার্ট থেকে বেরিয়ে আসে তাকে বলা হয় ধমনী। ধমনী হচ্ছে বেরিয়ে আসে। যে রক্তনালী হার্ট থেকে বেরিয়ে আসে, এই যে হার্ট থেকে বেরিয়ে আসলো, তাকে আমরা বলছি হলো ধমনী। আর এই যে দেখো শিরা হার্টে ফিরে গেল, যে হচ্ছে ফিরে যায়, এই যে দেখো ফিরে যায়, যে হলো ফিরে যায় তাকে বলা হয় শিরা। শিরা মনে রাখবে, যে রক্তনালী হার্টে ফিরে যায় তার নাম হলো শিরা। আসলে আমি তোমাদের শিরা ধমনী বুঝাতে চাচ্ছি, রক্ত কোথায় কোথায় গেল ওটা মূল ব্যাপার না, বোঝো জাস্ট। হার্ট থেকে রক্ত বের হয়ে আসলো যে রক্তনালীর মাধ্যমে, তার নাম ধমনী। আর যে রক্তনালী হার্টে রক্ত ফিরিয়ে নিয়ে গেল তার নাম হলো শিরা। আর শিরা ধমনী মোটা হওয়ার কারণে তারা দেহকোষ পর্যন্ত পৌঁছাতে পারে না। শিরা এবং ধমনী থেকে অনেক শাখা বের হয়, যারা দেহকোষের সঙ্গে কানেকশন রাখে, তাদেরকে বলা হয় কিন্তু কৈশিক জালিকা বা ক্যাপিলারি। ঠিক আছে, কৈশিক জালিকা বা ক্যাপিলারি। এদের ইংরেজিগুলো যদি একটু লিখে দিই, দরকার হতে পারে। ধমনীকে ইংরেজিতে বলা হয় আর্টারি, ইংরেজিগুলো একটু মাথায় রাখতে পারো। শিরাকে ইংরেজিতে বলা হয় ভেইন, শিরাকে ইংরেজিতে বলা হয় ভেইন। আর কৈশিক জালিকাকে ইংরেজিতে কি বলা হয়? কৈশিক জালিকাকে ইংরেজিতে বলা হয় ক্যাপিলারিস। বহুবচনের শব্দ ব্যবহার করলাম, অনেক কৈশিক জালিকা রয়েছে তাই। ওকে, আমাদের হার্টের কিন্তু মোটামুটি একটা সংবহন আমরা এখানে দেখলাম। হার্ট থেকে রক্ত বের হয়ে দেহকোষে আসলো, আবার দেহকোষ থেকে রক্তগুলো হার্টে ফিরে গেল। হার্টের কিন্তু আরেকটা ঘটনা আছে, আরেকটা সংবহন আছে, ওটা যদি বলি মোটামুটি সাইকেলটা কমপ্লিট হয়। যদি খুব জরুরি না, একটু বলে রাখি, ঠিক আছে? দেখো, আবার হার্ট থেকে না রক্তটা বের হয়, হার্ট থেকে আবার রক্তটা বের হয়। কোন ধরনের রক্ত? এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার হার্ট থেকে বের হয়। তাহলে তারা কোথায় চলে যায়? তারা কোথায় চলে যায়? তারা চলে যায় আমাদের ফুসফুসে। এই যে আমাদের ফুসফুস, এটা একটা ফুসফুস, এটা একটা ফুসফুস। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো ফিরে চলে যায় হলো ফুসফুসে, ফুসফুসে চলে যায়। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এটাও কিন্তু একটা ধমনী। ফুসফুসে গেল বলে এটাকে ফুসফুসীয় ধমনী বলা হয়। আমি জটিলতায় যাচ্ছি না, জাস্ট মনে রাখবে যে রক্তনালী হার্ট থেকে বের হলো তার নামও কিন্তু ধমনী। এবার দেখো, ফুসফুস থেকে এবার কি হয় জানো? ফুসফুস থেকে এবার অক্সিজেন যুক্ত রক্ত ফিরে আসে। ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত ফিরে আসে। যে রক্তনালী দিয়ে ফুসফুস থেকে রক্তটা ফিরে আসলো, এই রক্তনালীটার নাম কি? যেহেতু ফিরে আসলো, যে ফিরবে তাকে বলবো আমরা কিন্তু শিরা। শিরা এর কনসেপ্ট আশা করি তোমরা বুঝছো, ধমনীর কনসেপ্টটাও আশা করি বুঝছো। কি কি হলো আমি যদি তোমাদেরকে একটু বলি। হার্ট থেকে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে যায়, সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার হার্টে ফিরে আসে। কিন্তু হার্ট কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে পছন্দ করে না, এজন্য হার্ট কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ফুসফুসে পাঠায়। ফুসফুস রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড রিমুভ করে রক্তটা অক্সিজেন মিশিয়ে দেয়, অক্সিজেন যুক্ত রক্ত আবার হার্টে ফিরে আসে। দুইটা এভাবে চক্র চলে। হার্ট থেকে রক্ত সারা দেহে যায়, সারা দেহ থেকে হার্টে ফিরে আসে। হার্ট থেকে রক্ত ফুসফুসে যায়, আবার ফুসফুস থেকে ফিরে আসে। কি কি হয় দেখো তো, হার্ট থেকে যখন রক্তগুলো সারা দেহে যায়, তারা অক্সিজেন নিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফিরে আসে। কিন্তু ফুসফুসে যখন যায়, তারা কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায়, অক্সিজেন নিয়ে ফিরে আসে। আদান প্রদান হয়। এই রক্তের কাজই হলো এই আদান প্রদানটা করা। লোহিত রক্তকণিকার কাজই হলো এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করা।
অক্সিজেন নিয়ে সারা দেহে সাপ্লাই করা, সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাওয়া, আবার কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে নিয়ে যাওয়া, ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে আসা, এগুলোই হলো রক্তের কাজ। ঠিক আছে, এখন আমাদের একটু মনে রাখতে হবে রক্তের কোন অংশটা আসলে এভাবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন বলে একটা যৌগ, অনেকটা আয়রন দিয়ে গঠিত একটা যৌগ, যার নাম হলো হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনটাই কিন্তু এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানের কাজটা করে থাকে। আমি একটু তোমাদের হিমোগ্লোবিন সম্পর্কে আইডিয়া দিই, ঠিক আছে? সবাই একটু দেখো। তাহলে তোমরা মনে রাখবে আয়রন দিয়ে একটা যৌগ গঠিত হয় যার নাম হলো হিম। আয়রন দিয়ে একটা যৌগ গঠিত হয় যার নাম হলো হিম। হিম আবার গ্লোবিন নামক একটা যৌগের সঙ্গে যুক্ত হয়, গ্লোবিন নামক একটা প্রোটিনের সঙ্গে যুক্ত হয়। হিম এবং গ্লোবিন একসাথে যুক্ত হলে সেটাকে বলা হয় হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন যদি অনেক একসাথে যুক্ত হয় তখনই তৈরি করে কিন্তু লোহিত রক্তকণিকা। অনেক হিমোগ্লোবিন মিলেই কিন্তু লোহিত রক্তকণিকা গঠিত হয়। বিজ্ঞানীরা হিসেবও করেছেন, বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন একটা লোহিত রক্তকণিকার মধ্যে প্রায় 250 কোটি হিমোগ্লোবিন থাকে। আয়রন, লোহা, এই পদার্থটা সুন্দরভাবে যুক্ত হয় হিম নামের একটা যৌগ তৈরি করে। এই হিম গ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে হিমোগ্লোবিন গঠন করে। হিমোগ্লোবিন অনেকগুলো যুক্ত হয়, লোহিত রক্তকণিকা তৈরি হয়। এইটুকু তোমরা একটু বুঝো। এই হিমোগ্লোবিনটা কি করে জানো? হিমোগ্লোবিনটা এদিক দিয়ে চলে যায় ফুসফুসে, ফুসফুস থেকে তারা অক্সিজেন নিয়ে ফিরে আসে। তাহলে হিমোগ্লোবিন কিভাবে ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে ফিরে আসে? হিমোগ্লোবিন ফুসফুসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। কোন বিক্রিয়াটা করে দেখো, আমি যদি লিখে দিই একটু বিক্রিয়াটা, কি কালার দিয়ে লিখবো? আচ্ছা, এই কালার দিয়ে লিখি, সবুজ দিয়ে লিখি। দেখো, হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যখন বিক্রিয়া করে তখন তাদেরকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে তখন তাদেরকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। ঠিক আছে, তাহলে দেখো হিমোগ্লোবিনটা ফুসফুসে যায়, ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে ফিরে আসে। কি রূপে ফিরে আসে? অক্সি হিমোগ্লোবিন রূপে ফিরে আসে। আরেকটা ঘটনা হয়, দেখো এই যে এখান থেকে হিমোগ্লোবিনগুলো দেহকোষে চলে আসে, দেহকোষ থেকে তারা কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফিরে যায়। রক্তের হিমোগ্লোবিনগুলো দেহকোষের কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে ফিরে নিয়ে যায়? অনেকগুলো প্রসেস আছে, কিন্তু হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গেও যুক্ত হতে পারে। হিমোগ্লোবিন যদি কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয় তখন তার নাম কি হয়? হিমোগ্লোবিন যদি কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয় তখন সেই যৌগটাকে বলা হয় কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন। ঠিক আছে, দুইটা জিনিস আমরা এখানে মনে রাখবো। হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হলে সেই যৌগটাকে বলবো আমরা অক্সি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হলে সেই যৌগটাকে বলবো আমরা অক্সি হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিন যদি কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয় তখন তাকে বলবো আমরা কার্বামিনো হিমোগ্লোবিন। এভাবে হিমোগ্লোবিন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। আর হিমোগ্লোবিনটা কোথায় থাকে বলো? লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। হিমোগ্লোবিন কিন্তু খুব জরুরি একটা যৌগ। আমরা অনেক কিছু গ্যাঞ্জাম পড়লাম, এগুলা উদ্দেশ্য ছিল বইয়ে যা যা লেখা আছে এগুলো বুঝতে পারা। এখন এগুলো প্রত্যেকটা লাইন তোমরা বুঝতে পারবে, কোনোটাই বুঝতে আর অসুবিধা হবে না। লোহিত রক্তকণিকার ছবি দেওয়া আছে, আমরা দেখছি। শ্বেত রক্তকণিকার ছবি দেওয়া আছে, অনুচক্রিকার ছবি দেওয়া আছে। একটু ছবিগুলো দেখে নাও। লোহিত রক্তকণিকা দেখতে গোল গোল, কিন্তু অনেকটা চ্যাপ্টা। শ্বেত রক্তকণিকা গোল গোল, এদের মধ্যে যে এই জিনিসগুলো দেখছো না কুশনের মতো দেখতে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এদের নিউক্লিয়াস। শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস 2 বা 4 খণ্ড বিশিষ্ট হয়। আর অনুচক্রিকা ছোট ছোট দানার মতো দেখতে, সহজ ব্যাপার। এখন আমরা যদি এই রক্ত সম্পর্কে বইয়ে যে লাইনগুলো বলা আছে এগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমে রক্তরস সম্পর্কে একটু ধারণা দেওয়া আছে। আমরা অনেক আগে রক্তরস সম্পর্কে জেনেছি, আগে ভাগে বই ফিরে আসার কথা ছিল। এই যে দেখো, রক্তরস সম্পর্কে আমরা জেনেছি রক্তরসের মধ্যে পানি আছে, কঠিন পদার্থ আছে। কঠিন পদার্থ হিসেবে জৈব যৌগ আছে, অজৈব যৌগ আছে। জৈব যৌগতে আবার কি আছে? প্রোটিন আছে, বিভিন্ন বর্জ্য পদার্থ আছে, বিভিন্ন খাদ্যবস্তু আছে, তাই না? তাহলে যদি আমরা বইয়ের পড়াতে চলে আসি,
রক্তরসের ব্যাপারে বই কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে এরা রক্তের তরল অংশ এবং এদের রং হলুদাভ, মানে অনেকটা হলুদ কালারের। রক্তরসগুলো দেখতে অনেকটা হলদে হবে। এই যে এখানে আমরা দেখেছি রক্তরসগুলো দেখতে কিন্তু হলুদ। রক্তরসের নিচে থাকছে হচ্ছে সাদা রঙের একটা পাতলা স্তর, এখানে শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা রয়েছে এবং টেস্ট টিউবের সবচেয়ে নিচে কিন্তু আমরা লাল রঙের গাঢ় দ্রবণ দেখি, যেটা কিন্তু লোহিত রক্তকণিকার স্তর। আচ্ছা, এখানে দেখো রক্তরসের মধ্যে প্রায় 91 থেকে 92% অংশ হচ্ছে পানি, এটা ইতোমধ্যে আমি তোমাদেরকে বলেছি, এবং 8 থেকে 9% অংশ হচ্ছে জৈব এবং অজৈব পদার্থ। অজৈব পদার্থ মানে তো বিভিন্ন রকম ধাতব লবণ হতে পারে, কিন্তু জৈব বস্তু হিসেবে রক্তের মধ্যে বিভিন্ন রকম প্রোটিন থাকে, বিভিন্ন রকম বর্জ্য পদার্থ থাকে। খাদ্যবস্তুর কথা বলেছিলাম আমি এখানে আমি খাদ্যবস্তুর কথা বলেছিলাম, কিন্তু বইয়ে লেখেনি। রক্তের যে রক্তরস রয়েছে সেখানে আমিষ শর্করা স্নেহ টাইপের যে খাদ্যবস্তুগুলো সেগুলো থাকতে পারে। তারপরে দেখো রক্তের মধ্যে 3 ধরনের কণিকা রয়েছে, সেই কণিকাগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা। ল্যাটিন নামটা খুব জরুরি, ল্যাটিন নাম হচ্ছে এরিথ্রোসাইট, মনে রাখতে হবে। ইংরেজিতে বলা হচ্ছে রেড ব্লাড কর্পাসল বা আরবিসি, খুবই সহজ ব্যাপার, এটা আমি আর কিছু বলছি না। শ্বেত রক্তকণিকাকে ল্যাটিন ভাষায় বলা হয় লিউকোসাইট, খুব জরুরি। ইংরেজিতে বলা হয় হোয়াইট ব্লাড কর্পাসল বা সংক্ষেপে ডাব্লিউবিসি, খুব ইজি ব্যাপার। অনুচক্রিকা, যাকে ল্যাটিন ভাষায় বলা হয় থ্রম্বোসাইট, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। তারপর দেখো প্লেটলেটও বলা যেতে পারে, অনেকে প্লাটিলেট এটার উচ্চারণ করে, কিন্তু আসল উচ্চারণ হবে প্লেটলেট। তারপরে দেখো লোহিত রক্তকণিকা থাকে হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকাতে থাকে হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে একটা লৌহজাত যৌগ, মানে হচ্ছে আয়রন যুক্ত যৌগ। আমি ইতোমধ্যে এটা সম্পর্কে তোমাদের বলেছি। দেখো এই যে হিমোগ্লোবিনের মধ্যে রয়েছে হলো হিম কিন্তু আয়রন দিয়ে গঠিত, আয়রন দিয়ে গঠিত একটা যৌগ যার নাম হচ্ছে হিমোগ্লোবিন, এটা রক্তের মধ্যে থাকছে। তারপরে দেখো এই হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামক একটা যৌগ গঠন করে। তারপরে এই অক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে সারা দেহের বিভিন্ন জায়গায় অক্সিজেনের পরিবহন হয়। কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয় কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে, ওটার কথা এখানে বলা নাই। তারপরে দেখো শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে, এটা আমি ইতিমধ্যে বলেছি তোমাদের। এদের কারণে আমাদের দেহের প্রতিরক্ষা নিশ্চিত হয়, ঠিক আছে। আর মানুষের কয়েক ধরনের শ্বেত রক্তকণিকা থাকে, অ্যাকচুয়ালি আমাদের 5 ধরনের শ্বেত রক্তকণিকা থাকে। লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল, 5 ধরনের শ্বেত রক্তকণিকা। এদের রূপান্তরিত অবস্থা আরও অনেক রকম রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো অনুচক্রিকার কথা একটু বলা হচ্ছে বইয়ে, বলা হচ্ছে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায় অংশগ্রহণ করে। রক্ত জমাট বাঁধতে কিন্তু অনুচক্রিকা অংশগ্রহণ করে। রক্ত নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে 6ষ্ঠ অধ্যায়ে, এখানে গিয়ে আমরা রক্ত নিয়ে বিস্তারিতভাবে জানবো। আপাতত অল্প একটু আমরা রক্ত সম্পর্কে এখানে জানলাম। রক্তের আলোচনা এইটুকুই। রক্তের মধ্যে রয়েছে রক্তরস এবং 3 রকম রক্তকণিকা। রক্তরস হলুদ রঙের, আর রক্তকণিকা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায় দেয়, শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে দেহের প্রতিরক্ষা নিশ্চিত করে, আর লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এই তো রক্তের আলোচনা। এবার আমরা পড়ব লসিকা বা লিম্ফ সম্পর্কে। লসিকা বা লিম্ফ সম্পর্কে আমরা একটু ধারণা নিব। লসিকা বা লিম্ফের কনসেপ্টটা তোমাদেরকে আগে আমি বুঝাই, তারপরে বইয়ে কি বলা আছে সেটা একটু আমরা দেখব। লসিকা বা লিম্ফ বোঝার জন্য আমরা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করি। দেখো ধরা যাক এটা তোমার হার্ট, এটা হচ্ছে তোমার হার্ট। হার্ট থেকে রক্তযাত্রা শুরু করে, ইতোমধ্যে আমরা কিন্তু হার্টের সংবহন দেখেছি। হার্ট থেকে রক্তযাত্রা শুরু করে, সারা দেহের মধ্যে হার্ট থেকে রক্ত যায় এবং সারা দেহ থেকে হার্টে আবার রক্ত ফিরেও আসে। ওকে, লক্ষ্য করো এই ধমনির মাধ্যমে সারা দেহে রক্ত সাপ্লাই হলো। হার্ট থেকে রক্ত বের হয়ে, অক্সিজেনযুক্ত রক্ত বের হয়ে ধমনির মাধ্যমে সারা দেহের মধ্যে চলে গেল। দেখো হার্ট থেকে অক্সিজেনযুক্ত রক্ত বের হয়, ধমনির মাধ্যমে সারা দেহের মধ্যে চলে গেল। তোমরা ইতোমধ্যেই জানো ধমনী সরাসরি দেহকোষে রক্ত সাপ্লাই করতে পারে না, এগুলো হলো দেহকোষ। শরীরের বিভিন্ন ধরনের টিস্যু, ধমনী সরাসরি দেহকোষে রক্ত সাপ্লাই করতে পারে না। এখানে সরু সরু কিছু নালী থাকে, এই নালীগুলোকে বলা হয় কৈশিক জালিকা।
এ পাশেও আমরা কিছু কৈশিক জালিকা পাবো। কৈশিক জালিকা দিয়ে রক্তগুলো আবার বেরিয়ে আসে। রক্তগুলো সবাই একত্রিত হয়ে আরেকটা মোটা রক্তনালীতে প্রবেশ করে। এই মোটা রক্তনালীটার নাম হলো শিরা। শিরা কি করছে বলো? রক্তগুলোকে হার্টে আবার ফিরে নিয়ে যাচ্ছে। শিরা রক্তগুলোকে হার্টের মধ্যে ফিরে নিয়ে যাচ্ছে। এই রক্তনালীটার নাম হলো শিরা। এটা সম্পর্কে আমরা ইতোমধ্যেই জেনেছি। হার্ট থেকে অক্সিজেনযুক্ত রক্ত বেরিয়ে আসলো ধমনির মাধ্যমে, কৈশিক জালিকা এই পরিবহনে সাহায্য করলো। আবার কৈশিক জালিকার মাধ্যমে দেহকোষ থেকে রক্তগুলো শিরাতে আসলো, শিরা আবার রক্তগুলো হার্টে ফিরে নিয়ে গেল। আবার বোঝো, হার্ট থেকে ধমনির মাধ্যমে রক্ত আসলো এবং শিরার মাধ্যমে হার্টে রক্তগুলো ফিরে গেল। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি বোঝো? ধরা যাক ধমনির মাধ্যমে 100 ml রক্ত আসলো। ধমনির মাধ্যমে 100 ml রক্ত দেহকোষের চারপাশে আসলো, দেহকোষে আসলো। কিন্তু দেখা যায় শিরার মাধ্যমে 90 ml রক্ত ফিরে গেল। মজার ব্যাপারটা দেখো, 100 ml রক্ত আসলো কিন্তু 90 ml রক্ত ফিরে গেল। তাহলে 10 ml রক্ত গেল কই? 10 ml রক্ত রস শরীরের যে কোষগুলো আছে, টিস্যুগুলো আছে, টিস্যুর ফাঁকে ফাঁকে অবস্থান করে। 10 ml রক্ত রস, এই বাকি 10 ml রক্ত রস টিস্যুর ফাঁকে ফাঁকে অবস্থান করে। 10 ml রক্তরস টিস্যুর ফাঁকে ফাঁকে অবস্থান করতে শুরু করে। বুঝছো? এই 10 ml রক্তরস এই যে টিস্যুর ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে এখানে অবস্থান করে। টিস্যুর ফাঁকে ফাঁকে অবস্থিত এই ছোট্ট রক্তরসগুলো, এই কম পরিমাণ রক্তরসগুলোকে বলা হয় কিন্তু লসিকা। এই 10 ml যে রক্তরস এখানে অবস্থান করছে এদেরকে কিন্তু আমরা বলবো হলো লসিকা। এই জিনিসগুলোকে বলবো আমরা হলো লসিকা বা লিম্ফ। লসিকা বা লিম্ফ। ঠিক আছে? 10 ml, 100 ml, 90 ml এগুলা কাল্পনিক সংখ্যা, আমি বোঝানোর জন্য তোমাদেরকে বলেছি। হার্ট থেকে অনেকখানি রক্ত আমাদের দেহকোষে আসে, দেহকোষ থেকে অনেকখানি রক্ত হার্টে ফিরে যায়, কিন্তু বেশ কিছু রক্তরস আমাদের দেহকোষের ফাঁকে ফাঁকে, দেহের টিস্যুর ফাঁকে ফাঁকে অবস্থান করে। এই রক্তরসগুলোকে বলা হয় কিন্তু লসিকা বা লিম্ফ। এই রক্তরসগুলোকে বলা হয় লসিকা বা লিম্ফ। এই ফাঁকা জায়গাটার নাম কিন্তু ইন্টারসেলুলার স্পেস। এই ফাঁকা জায়গাটার নাম হলো ইন্টারসেলুলার স্পেস। লেখার জন্য আমার একটু জায়গা লাগবে। এই যে ফাঁকা জায়গাগুলো, দুটা কোষের মাঝে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গার নাম হচ্ছে ইন্টারসেলুলার স্পেস। ইন্টারসেলুলার স্পেস। ঠিক আছে? আমরা এটা ভালো করে মনে রাখবো। ইন্টারসেলুলার স্পেস, এই শব্দটা কিভাবে আসলো জানো? ইন্টার মানে হলো মধ্যবর্তী, ইন্টার মানে হলো মধ্যবর্তী, সেলুলার শব্দের মানে হলো কোষ, আর স্পেস মানে কি? ফাঁকা স্থান। আমাদের দেহের কোষের মাঝে মাঝে টিস্যুর মাঝে মাঝে যে ফাঁকা জায়গা আছে তার নামে ইন্টারসেলুলার স্পেস। ইন্টারসেলুলার স্পেসে যে তরল পদার্থগুলো, রক্তের যে তরল পদার্থগুলো আটকা পড়ে যায় তাদের নামই হলো লসিকা বা লিম্ফ। বুঝছো? এখন এই লসিকা বা লিম্ফ এটা যে শুধু রক্তরস তা কিন্তু নয়। লসিকা বা লিম্ফের মধ্যে রক্তরস ছাড়াও শ্বেত রক্তকণিকা সামান্য পরিমাণ থাকতে পারে। মানে লসিকার মধ্যে দুরকম উপাদান থাকে, মনে রাখতে হবে। লসিকার মধ্যে রক্তরস তো থাকেই, মেইনলি রক্তরস থাকে, রক্তরস তো থাকে, রক্তরস বা প্লাজমা থাকেই। শ্বেত রক্তকণিকার একটা উপাদান খুব বেশি পরিমাণ থাকে। তোমরা জানো শ্বেত রক্তকণিকার মধ্যে 5টা উপাদান আছে: লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। ওই লিম্ফোসাইট নামে যে শ্বেত রক্তকণিকা আছে না, ও কিন্তু লসিকার মধ্যে থাকে, লিম্ফের মধ্যে থাকে বলেই কিন্তু তার নাম হলো লিম্ফোসাইট। সে হচ্ছে একটা রক্তকণিকা, তার নাম হলো লিম্ফোসাইট। ওকে, নইলে তো আমরা লসিকাকে সরাসরি রক্তরসই বলে দিতে পারতাম। লসিকা এবং রক্তরসের মধ্যে ডিফারেন্সটা কিন্তু এই জায়গাতে।
রক্তরস মানে তো শুধু রক্তরস, কিন্তু লসিকাতে রক্তরস ছাড়াও একটা রক্তকণিকা থাকে যার নাম হলো লিম্ফোসাইট। লিম্ফোসাইটের আবার নানান পরিবর্তিত রূপ আছে। লিম্ফোসাইটের কিছু সদস্যের নাম বি লিম্ফোসাইট, কারো নাম হলো টি লিম্ফোসাইট। লিম্ফোসাইটের কিছু প্রকারের নাম আবার এনকে সেল। তো যাই হোক, এগুলো সবই কিন্তু থাকতে পারে লসিকার মধ্যে। আবার বোঝো, হার্ট থেকে রক্ত আসলো, হার্টে রক্ত ফিরে গেল, মাঝখানে বেশ কিছু রক্তরস টিস্যুর ফাঁকে ফাঁকে আটকা পড়ে গেল। টিস্যুর ফাঁকে ফাঁকে যে রক্তরসগুলো আটকা পড়ে গেল, রক্তের যে উপাদানগুলো টিস্যুর ফাঁকে ফাঁকে আটকা পড়ে গেল, তাদের নামই হলো লসিকা বা লিম্ফ। লসিকার মধ্যে রক্তরসও রয়েছে, যেমন রক্তকণিকাও রয়েছে। কোন রক্তকণিকাটা রয়েছে? নাম হলো লিম্ফোসাইট। এই জিনিসটা মনে রাখবো। এখন তোমরা ভাবছো যে স্যার, যদি এভাবে রক্তরস জমতে থাকে তাহলে তো শরীরের অঙ্গটা ফুলে উঠবে। হ্যাঁ, ফুলে ওঠে অনেক সময়। আমাদের হাত পা অনেক ফুলে যায় না? হাত পায়ের মধ্যে লসিকা জমে বলে কিন্তু হাত পা ফুলে যায়, কিন্তু নর্মালি তো ফুলে না। নর্মালি তো আমাদের হাত পা ফুলে যায় না। তাহলে কি? নিশ্চয়ই লসিকা নালী বলে আরেক ধরনের নালী আছে। লসিকা নালী বলে আরেক ধরনের নালী আছে। এই নালীগুলো এখান থেকে লসিকাগুলোকে অপসারণ করে নিয়ে চলে যায়। ঠিক আছে? এটার নাম হলো লসিকা নালী। লসিকা নালী। লসিকা নালী কি করছে বলো? লসিকা যেগুলো জমা হচ্ছে সেগুলোকে একটু করে অপসারণ করছে, করে শিরার মাধ্যমে হার্টে আবার ফেরত পাঠাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এত কিছু তোমাদের এই চ্যাপ্টারে এত কিছু লেখা নাই, তাহলে আমি আরও কিছু বলতাম। লসিকার মূল কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। লসিকা হচ্ছে রক্তেরই কিছু অংশ রক্ত থেকে জাস্ট আলাদা হয়ে যায়, টিস্যুর ফাঁকে ফাঁকে এরা অবস্থান করে। এখন তোমরা হয়তো ভাবছো যে স্যার, এটার দরকার কি? লসিকাগুলো কেন এখানে আটকা পড়ে যায়? আসলে এই যে আমাদের যে কৈশিক জালিকাগুলা, এগুলা যে সরাসরি দেহকোষ পর্যন্ত পৌঁছাতে পারে তাও কিন্তু না। দেহকোষ তো অনেক ছোট, কৈশিক জালিকা তো অনেক মোটা। কৈশিক জালিকা কিন্তু দেহকোষ পর্যন্ত পৌঁছাতে পারে না, কিছুতে গ্যাপ থেকেই যায়। এই গ্যাপটাতে কোষ পর্যন্ত খাদ্য অক্সিজেন সাপ্লাই করার জন্য কিন্তু আসলে লসিকার প্রয়োজন। বুঝছো? লসিকা যেহেতু তরল পদার্থ, সব জায়গায় পৌঁছাতে পারে। যেখানে রক্তনালী পৌঁছাতে পারে না, যেখানে কৈশিক জালিকা পৌঁছাতে পারে না, সেখানে পৌঁছাতে পারে লসিকা। লসিকা এভাবে সব কোষের মধ্যে খাবার টাবার সব কিছু সাপ্লাই করে। ঠিক আছে? এই হলো লসিকা সম্পর্কীয় কথাবার্তা। বইয়ে কি কি বলা হচ্ছে একটু দেখি তো। লসিকা সম্পর্কে বইয়ে কি কি বললো, বইয়ে কি বলা হচ্ছে একটু দেখি। বইয়ে বলা হচ্ছে মানবদেহের বিভিন্ন টিস্যুর ফাঁকা স্থানে, এই যে ইন্টারসেলুলার স্পেসে, কি জিনিস আমি তোমাদের বোঝাই দিছি, এটা যে জলীয় পদার্থগুলো জমা হয় তাদেরকে লসিকা বলা হয়। ছোট ছোট নালীর মাধ্যমে এরা সংগৃহীত হয়ে আলাদা নালিকাতন্ত্র গঠন করে, যার নাম হলো লসিকাতন্ত্র। এই ব্যাপারটা বিস্তারিত বলা হয়নি। আসলে যেটা হয়, এই যে দেখো, এখান থেকে লসিকাটা বের হলো, লসিকাটা বের হলো, হয় সরাসরি যে আমাদের শিরার সঙ্গে গিয়ে যুক্ত হয় এমন না। দেহের বিভিন্ন জায়গা থেকে লসিকা নালীগুলো একত্রিত হয়, তারপরে তারা শিরার সঙ্গে যুক্ত হয়। ব্যাপারটা যদি আমি একটু বিস্তারিত দেখাই তোমাদের, ধরা যাক এটা হচ্ছে একটা মানুষের মাথা, এটা হচ্ছে হাত, এটা হচ্ছে হাত, এটা বডি, বডি, পা। যেটা হবে দেখো, দেহের বিভিন্ন জায়গা থেকে লসিকা নালী যাত্রা করবে। এই যে দেখো, এগুলো লসিকা নালী, দেহের বিভিন্ন জায়গা থেকে ওরা আসছে, দেহের বিভিন্ন জায়গা থেকে লসিকা নালীগুলো আসছে। দেহের বিভিন্ন জায়গা থেকে লসিকা নালীগুলো একত্রিত হচ্ছে, সবাই মিলে একত্রিত হবে, হয়ে তারা শিরার সঙ্গে যুক্ত হয়ে হার্টে ফিরে যাবে। এই যে সবুজ রঙের রক্তনালীগুলোর শিরার সঙ্গে যুক্ত হয়, তারা হার্টে গিয়ে যুক্ত হলো। তো যাই হোক, লসিকা নালীগুলো দেখো আলাদা কিন্তু একটা তন্ত্র সৃষ্টি করলো। লসিকা নালী কিন্তু রক্তনালীর সঙ্গে একদম লাস্টে গিয়ে যুক্ত হয়, সরাসরি সবাই গিয়ে রক্তনালীর সঙ্গে যুক্ত হয় না। সব লসিকা নালী একত্রিত হয়, তারপরে তারা রক্তনালীর সঙ্গে যুক্ত হয়। যেহেতু লসিকা নালীগুলো রক্তনালীর সঙ্গে নর্মালি কানেকশন রাখে না, এরা আলাদাভাবে পরিবাহিত হয়। এই লসিকা নালীর যেই সংবহনটা বা পুরো সিস্টেমটা, এটাকে বলা হয় কিন্তু লসিকা তন্ত্র। লসিকা ঈষৎ ক্ষারীয় হলুদ রঙের স্বচ্ছ তরল পদার্থ, ওই রক্তরসে আসলে এরা। এদের মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে, যাদেরকে লসিকা কোষ বা লিম্ফয়েড সেল বলা হয়। ওই লসিকা কোষ বলতে আসলে তোমার ওই লিম্ফোসাইটকেই বোঝানো হচ্ছে, এখানে আসলে লিম্ফোসাইটকেই বোঝানো হচ্ছে। লিম্ফয়েড কোষ বলতে আসলে লিম্ফোসাইটকেই বোঝানো হচ্ছে, তেমন কিছু না। আশা করি লসিকার কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। বইয়ে যা লেখা আছে তার চেয়ে এই ছবিতে আমি তোমাদের বেশি বিস্তারিত দেখিয়েছি। লসিকা হলো
রক্তেরই একটা উপাদান, মাঝে মধ্যে রক্ত থেকে আলাদা হয়ে যায়, হয় টিস্যুর ফাঁকে ফাঁকে এরা অবস্থান করে। রক্তের মতোই এরাও খাবার অক্সিজেন সাপ্লাইয়ের কাজ করে, জীবাণু ধ্বংসেরও কিছুটা কাজ করে। রক্ত এবং লসিকা মিলেই কিন্তু আমাদের হয় তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যুর আলোচনা কিন্তু আমাদের শেষ হলো। তার মানে আমরা 3 ধরনের যোজক টিস্যু নিয়ে পড়াশোনা করলাম। আমরা প্রথমে ফাইব্রাস বা দন্তময় যোজক টিস্যু নিয়ে পড়েছি, যারা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে অবস্থান করে, বিভিন্ন চামড়া মাংসের ভেতরে অবস্থান করে। তারপর আমরা পড়েছি স্কেলিটাল যোজক টিস্যু সম্পর্কে, যারা আমাদের হাড় এবং তরুণাস্থি দিয়ে গঠিত। আমাদের হাড় এবং তরুণাস্থিকে কিন্তু বলা হয় স্কেলিটাল যোজক টিস্যু। সবশেষে আমরা তরল যোজক টিস্যু সম্পর্কে বললাম, রক্ত এবং লসিকা হচ্ছে তরল যোজক টিস্যু। ওভারঅল যোজক টিস্যুর একটা বিশাল আলোচনা আমরা দেখলাম। যোজক টিস্যুগুলো মেইনলি আমাদের শরীরের অঙ্গগুলোর মধ্যে কমিউনিকেশন করে দিচ্ছে, অঙ্গগুলোকে সংযুক্ত করছে, অঙ্গগুলোকে সুরক্ষা দিচ্ছে। এই তো আমাদের যোজক টিস্যুর কাজ।